স্যার বুঝতেছি না স্যার। বুঝতেছি না স্যার, কিভাবে কি করব স্যার? কোন জিনিসটা বুঝতেছেন না? স্যার যেমন স্যার 1 নাম্বারটা যে স্যার বললেন, ওই যে 4টা অপশন দিলেন স্যার, এগুলা কি প্রতিটা অঙ্কের জন্য 4টেই বের হবে, যেমন লিনিয়ার বা নন লিনিয়ার, তারপরে ওই মানে 4টাই বের হবে নাকি স্যার? 3টা। মানে 3টেই বের করতে হবে একটার জন্য স্যার? হ্যাঁ, 3টেই বের করতে হবে। আচ্ছা, এই 3টা মানে একটা হলো স্যার এই যে ভ্যারিয়েন্ট ইনভ্যারিয়েন্ট, আর লিনিয়ার নন লিনিয়ার। হ্যাঁ, একটা লাগে কজাল নন কজাল। হ্যাঁ, দুইটার জন্য তো স্যার ম্যাথ করেই বের করতে হবে। তিনটার জন্যই ম্যাথ করে বের করতে হবে। কজাল নন কজালও যেটা আছে সেটা তো আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম যে টি এর মান একবার 0 ধরবেন, টি এর মান একবার 1 ধরবেন। ধরার পরে দেখবেন যে y এর প্রেজেন্ট আউটপুট কি x এর ফিউচার আউটপুটের উপর ডিপেন্ড করে নাকি। যদি ফিউচারের উপর ডিপেন্ড করে তাহলে নন কজাল, আর যদি না করে তাহলে কজাল। আর হ্যাঁ, আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করব বেশি। অ্যাসাইনমেন্টে যে সমস্যাগুলো আছে স্যার অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, এমনিও তো আমাদের বুঝতে অনেক প্রবলেম হচ্ছে, পারতেছিলাম না। কবে পর্যন্ত দিলে ভালো হয়? স্যার আসলে আমাদের আরো যেগুলো ছিল স্যার ওগুলোর ডেটও সেম পড়ে গেছে, আরো 2টা ডেট দিছে, ওগুলো কালকে লাস্ট ডেট ছিল স্যার। না, চেয়ারম্যান স্যার তো ডেট বাড়াই দিছে পরে আবার। চেয়ারম্যান স্যার তো ডেট বাড়িয়ে দিয়েছে, কিন্তু পাওয়ার সিস্টেমেরটা তো আছে। হ্যাঁ স্যার, আপনারটাও যদি একটু বাড়াই দিতেন আমাদের অনেক উপকার হতো আর কি। ঠিক আছে, আমি সেটা আপনাদেরটা চাপ হয়ে গেছে, 11 তারিখ করে দিচ্ছি, মঙ্গলবার। এরপরে আর লেট করবেন নাকি? 11 তারিখে স্যার আপনার পরীক্ষা কি স্যার মঙ্গলবারে? কারণ ওটা চেক করি। আপনারা ইবি সেকশন তাই রুটিন না? দিয়েছে স্যার, জি স্যার স্যার রুটিন রুটিন নাকি দেখলাম। আপডেট হয়েছে? হ্যাঁ, জি 11 স্যার। তারিখ 6টা। স্যার 11 তারিখ তো স্যার একটা সরকারের ছুটি আছে মনে হয়। কি সরকারি ছুটি? আমাদের একটা পূজা আছে স্যার, জন্মাষ্টমী আর কি, ওটা তো সরকারি বন্ধের দিনে পড়ে। সরকারি বন্ধ তো দেয় নাই ওই দিন, মানে আমাদের ক্যালেন্ডারে নাই আর কি। ও আচ্ছা, ক্যালেন্ডারে নেই না, এমনি তো বন্ধ বললাম ওই জন্য স্যার। না না, বন্ধ শুধুমাত্র একটাই দিছে, সেটা হলো কি আপনার 15 তারিখ। আচ্ছা। আর 11 তারিখ কোনো ছুটি নেই। 11 তারিখ 6টা বাজে আপনাদের পরীক্ষা। জি স্যার, তাহলে পরীক্ষার সাথে একসাথে অ্যাসাইনমেন্টটা দিলে ভালো হইতো, একটু টাইম পাইতাম আমরা। 11 তারিখ বললাম তো, 11 তারিখ 11 তারিখ রাতের বেলা জমা দিবেন আর কি। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করার আগে বলি যে আপনাদের কুইজ যেটা অ্যাসাইনমেন্ট ছিল, কুইজের অ্যাসাইনমেন্ট কি সবাই জমা দিবেন নাকি আপনারা? জি স্যার, ওইটা স্যার অনেকে পারেন মনে হয় স্যার। আমি একটু চেক করি, দাঁড়ান। আমি স্যার একটু দেখতেছি চেক করে বলবেন যে আমরা যা দিছি ওটা হইছে কিনা, বা জমা সর্বনাশ, চেক করে বলবেন। আপনাদের ব্যাচের অবস্থা তো খুবই খারাপ। মাত্র 18 জন দিছেন, 36 জন এখনো দেন নাই কেন? স্যার ওরাই বুঝতে চাই না কি লিখবে, নিজের রোল দিয়ে করতে বলছেন তো এতদিন তো স্যার ধরতে গেলে কপি পেস্ট। কি আশ্চর্য ব্যাপার, আপনাদের সেকশনের তো এই অবস্থা কেন? অন্যান্য সেকশনের অবস্থা তো এত খারাপ না। আপনারা তো অনেক ভালো বুঝেন, আপনাদের তো এরকম ঝামেলা হওয়ার কথা না। স্যার প্রবলেমটা হচ্ছে কি, আমরা পড়াটা ঠিকভাবে বুঝতে পারতেছি না, কেন জানি রেকর্ড গুলো দেখছি তারপরও মনে হচ্ছে যে সবকিছু মানে ওলটপালট হয়ে যাচ্ছে, বুঝতেছি না আর কি। ওই জন্য স্যার অ্যাসাইনমেন্ট করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। স্যার ভালো বুঝি দেখেই তো স্যার সমস্যা, কেউ কোশ্চেন করে না পরে। আর স্যার কারোর সাথে কারো মিল নেই, তো ওই জন্য ডিসকাসও করতে পারতেছি না, একটা বুঝে নিবো, এখন সামনাসামনিও নাই। এভাবে হলে তো হবে না। আমি তো আপনাদেরটা দেখি, আমি আসলে খেয়াল করিনি আজকের আগে। আমি দেখি পুরো অবাক হয়ে গেলাম, আপনাদের তো 3 ভাগের 1 ভাগ সাবমিট করছে শুধু। স্যার যেমন স্যার এই মানে মিড টার্মের জন্য স্যার যে ইয়েটা দিয়েছেন স্যার, ওটা শুধু আমি স্যার 1 নাম্বারটাই বুঝতেছি যে এটা মানে এইভাবে বের করতে হবে। আচ্ছা, আপনাদের যে সমস্যা হয়েছে এটা আমি কিভাবে জানবো যদি আমাকে না জানানো হয়? 2-3টা বুঝতেছি না স্যার, কি বের করবো স্যার? অন্যান্য ব্যাচে তো আমাকে ইমেল করছে, ফোনে কল করছে, গুগল ক্লাসরুমে লিখছে, তারপর আমি যতটুকু পারছি ডিসকাস করে প্রবলেম সমাধান করে দিছি। আপনারা যদি আমাকে সাথে
কমিউনিকেশন না করেন আমি স্যার জানবো কিভাবে যে আপনার এটাই যে প্রবলেম? হয়েছে স্যার, মানে গত লাস্ট ক্লাসে যেটা হয়েছিল স্যার, এক্সট্রা ক্লাস নিছিলেন, ওইখানে আপনি বারবারই বলতেছিলেন যে এসএমএ কোনো সমস্যা আছে কিনা, কিন্তু কেউ বলে নাই স্যার। এটাই সমস্যা অনেক করে স্যার আছে ফেলছে। ফোন টোন ধরে না, আমি তো এরকম না, আমাকে ফোন দিলে আমি ফোন ধরি। এখন তো আমি অ্যাসাইনমেন্ট ক্লোজ করে দিছি, এখন তো আর কেউ জমাও দিতে পারবেন না। তাহলে পরের দুইটা কুইজ ভালো করে দিয়েন। আর এখন চলেন আজকের স্যার assignment- একটা লিস্ট দিলে গুগল ক্লাসরুমে ভালো হতো আর কি, কারা কারা দিয়েছে আর কি, কাদেরটা জমা হয়েছে এরকম। কারা কারা দিছে, কেন এমন কেউ কি আছে আর কি যারা বুঝতেছে না জমা হয়েছে Google নাকি? Classroom এ একটা লিস্ট যদি আচ্ছা ঠিক আছে, লিস্ট স্যার আর কি, লিস্ট দিতে পারবো না, একটা স্ক্রিনশট দিয়ে দিবেন না? জি স্যার সেটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার তাহলে। আমরা তাহলে মিড টার্মের ইটা দেখি। মিড টার্মের ইটার মধ্যে জি স্যার। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা এটা হলো কি আপনাদের মিডের কোশ্চেন আর কি। তো মিডের কোশ্চেনে অলরেডি আপনারা নিশ্চয়ই সবগুলো প্রবলেম দেখছেন। তো সবগুলো প্রবলেমের মধ্যে আপনাদের এক নম্বরটার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না, আমি যতদূর জানি এক নম্বরটাতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা পরের গুলোতে হইতে পারে। জি স্যার, তো পরবর্তীতে তো সমস্যা। আমরা 4 নম্বর থেকে শুরু করি আর কি দেখা। 4 নম্বর থেকে দেখা শুরু করি। আর 3 নম্বরটা আমি আপনাদেরকে কিছু বলবো না। 3 নম্বরটা হলে কি আপনাদের হাতে, আপনারা যেমনি করে জমা দিবেন, এটা পুরোপুরি আপ টু ইউ। এখানে আমি কোনো হেল্প টেল্প করবো না, কিছুই করবো না। 3 নম্বরে আমি বাকিগুলো আপনাদেরকে বলে দিব কেমনে করতে। তো স্যার একটু ভাইবা নিয়েও বললেন জাস্ট করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 4 নম্বর যে কোশ্চেনটা আছে, 4 নম্বর কোশ্চেনটা আপনাদের হয়তো দেখে আপনারা একটু ভরকায় যেতে পারেন, কারণ আমরা এই ধরনের জিনিস আগে করি নাই। কিন্তু বেসিক্যালি আসলে এই জিনিসটা আপনাদের কুইজ 1 এ যেই টপিকটা ছিল একদম ঠিক ওই টপিকটার মধ্যেই পড়ছে এই অঙ্কগুলা, এবং এটা আসলে খুব ইজি একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে আপনাকে এক্সটির একটা বলে দিছে, সিগন্যাল বলে দিছে। এখানে একটু ভুল আছে। এখানে এক্সটির যে ইকুয়েশনটা, এক্সটির ইকুয়েশনটা লেখা আছে রেক্টেঙ্গুলার r/2, এখানে t/2 হবে, r/2 হবে না, t/2 হবে। তো আপনাকে ইকুয়েশনটা দেওয়া আছে হলে গিয়া xt সমান সমান রেক্টেঙ্গুলার t/2। এই সিগন্যালটাকে কেমনে আঁকবেন? এক্স ওয়াই এক্সিসে আমি যদি এই সিগন্যালটাকে আঁকতে চাই, কিভাবে আঁকবেন? এটা অবশ্যই একটা রেক্টেঙ্গল হবে, যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার ফাংশনের মধ্যে আছে। এটার অ্যামপ্লিটিউড কতটুকু হবে বলেন তো? অ্যামপ্লিটিউড কোথা থেকে কোথায় হবে? কেউ জানেন না রেক্টেঙ্গুলার ফাংশন কিভাবে লিখতে হয়? 0 থেকে 2 পর্যন্ত। না, এটা তো বললেন আপনি, বিস্তার, মানে এইদিকে বিস্তারটা বললেন। সরি আমি এটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি এইদিকে কতটুকু হবে। বলতে পারতেছি না স্যার। 1 হবে, যেহেতু এটার আগে কিছু নাই। এক্স এর মানে এটা যদি আপনি চিন্তা করেন যে একটা রেক্টেঙ্গুলার ফাংশন যদি একটা এক্স হয়, এটার আগে যদি কিছু না থাকে তখন আমরা এটাকে কি বলি? ইউনিট রেক্টেঙ্গল, ঠিক আছে? যেমন মনে করেন ইউনিট রেক্টেঙ্গলের মধ্যে কি আছে? ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ ফাংশন কোনটা? ইউটি। মানে এরকম আপনার 0 থেকে শুরু করে 1 পর্যন্ত যে এরকম চলতেই থাকবে, মানে টি এর সাথে কিন্তু মানে প্লাস মাইনাস বি কোনো কিছু নাই। যদি না থাকে তাহলে এটা 0 থেকেই শুরু হবে, 0 থেকে শুরু হয়ে এরকম আজীবন চলতেই থাকবে, ঠিক আছে? এটা বললাম আমরা ইউনিট স্টেপ। তেমনি এটা হলো কি ইউনিট রেক্টেঙ্গল। ইউনিট রেক্টেঙ্গলের ক্ষেত্রে আপনার থাকবে হলো গিয়ে অ্যামপ্লিটিউড থাকবে হলো গিয়ে 1। সো এখানে এটা পর্যন্ত যাবে হলো গিয়ে 1, মানে রেক্টেঙ্গল কথাটার আগে কিছু নেই। তো রেক্টেঙ্গলের আগে যদি মনে করেন 2 লেখা থাকতো, 2 রেক্টেঙ্গল যদি থাকতো, টি 2 রেক্টেঙ্গল টি যদি লেখা থাকতো, এটার মানে হলো গিয়ে এটার অ্যামপ্লিটিউড হলো গিয়ে 2 পর্যন্ত যাবে, মানে এই জায়গাটা হবে হলো গিয়ে 2। বুঝতে পারছেন? সো এই রেক্টেঙ্গল, আর রেক্টেঙ্গলের আরেকটা বৈশিষ্ট্য হলো কি রেক্টেঙ্গলের আপনার দৈর্ঘ্য এই সাইডের যে প্রস্থ, এই প্রস্থটা ইউনিটি হবে। যদি আপনার টি লেখা থাকে তাহলে এটি ইউনিটি হবে। তো ইউনিটি হবে কিভাবে? ইউনিটি হবে হলো কি এই সাইডে যাবে হলো কি হাফ, সরি মাইনাস হাফ, আর এই সাইডে যাবে হলো কি হাফ। যদি মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত যায় তার মানে হলো কি এটার মাঝখানে দূরত্ব 1, তাই না? কারণ হাফ মাইনাস মাইনাস হাফ
সমান সমান 1। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা তাহলে এখান থেকে আমরা যা শিখলাম, তাহলে এখান থেকে এটা দেখি, তাহলে রেক্টেঙ্গলের আগে এখানে কিছু লেখা নেই। কিছু যদি লেখা না থাকে তাহলে আমরা বুঝিয়ে নিব যে এটা হলো কি ইউনিট। তো খুবই ভালো কথা, ইউনিট হইলো। এখন দেখেন এটার যে এই সাইডে যে বিস্তারটা আছে, এই বিস্তারটাকে আমরা 2 দ্বারা স্কেল করছি, 1/2 দ্বারা স্কেল করছি। আপনারা বলেন তো এটা কি আমরা কম্প্রেশন করছি নাকি এক্সপানশন করছি? এক্সপানশন। এক্সপানশন করছি, ঠিক বলছেন আপনি। তো এক্সপানশন করা মানে হলো কি আপনার টাইমের যা কিছু আছে সবগুলোকে আমরা এই হাফ দ্বারা ভাগ করে দিব। মানে আমরা নিয়ম হলে কি টি এর সঙ্গে যেটাই থাকবে, মনে করেন টি এর সঙ্গে একটা কোএফিসিয়েন্ট আছে এম, আমরা জেনারেলি টাইম স্কেলে যা আছে সবগুলোকে এম দ্বারা ভাগ করে দিই। তাহলে এম যদি এম এখানে হলে কি এম সমান সমান 1/2, এম সমান সমান 1/2 যদি হয় 1/2 দ্বারা ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা, তাই না? তাহলে এখানে থাকবে হলো 1 আর এখানে থাকবে হলো কি -1। তাহলে এই সিগন্যালটাই হলো কি আমার এক্স টি, এই যে রেক্টেঙ্গুলার t/2 এটাই হলো কি আমার এক্স টি। এটা হলো কি আমার ইনপুট সিগন্যাল, মানে একদম শুরুতে যে ইনপুটটা ওই ইনপুট সিগন্যালটা হলো কি এটা। এখন এইটার থেকে আপনাকে বের করতে বলছে ওয়াইটি। প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, প্রথম কোশ্চেনটা বলছে ওয়াইটি আঁকো, তাই না? এখন ওয়াইটি আঁকার জন্য আপনাদের কি কি জানা লাগবে? কোশ্চেনে যদি দেখেন ওয়াইটি আঁকার জন্য আমাদের জানা লাগবে হলো কি এক্সটি, ফার্স্ট অফ অল এক্সটি জানা লাগবে, প্লাস 0.5 এক্স টি মাইনাস t/2 জানা লাগবে, তারপরে জানা লাগবে হলো কি 0.25 এক্স টি মাইনাস টি। তাহলে এখানে টোটাল কয়টা কম্পোনেন্ট আছে? আমাদের 3টা কম্পোনেন্ট আছে, 1 2 3। তো এক্সটি তো এক্সটি যেটা আছে সেটাই, এটা তো কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় টার্মটাতে আসেন, 2 নম্বর টার্মটাতে আসেন, 0.5x t মাইনাস t/2। এটা বের করার জন্য আমাদের কি কি করা লাগবে? যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটাকে ফার্স্টে t/2 পরিমাণ অ্যাডভান্স করা লাগবে নাকি ডিলে করা লাগবে? অ্যাডভান্স করা লাগবে। হইলো? মাইনাস আছে, ডিলে করতে হবে। ডিলে করতে হবে। মানে ডিলে করতে হবে। প্লাস তো মানে ডান পাশে নিতে হবে। বি এর ভ্যালুটা তো প্লাস, তাই না? সামনে তো মাইনাস সূত্রের মধ্যেই ছিল টি মাইনাস টি নট। বি এর ভ্যালু তো এখানে প্লাস, বা টি নট এর ভ্যালু তো প্লাস, তাই না? সূত্রের মধ্যেই তো মাইনাস আছে। তাহলে আমরা জানি যে এই জিনিসটা যদি টি এইভাবে যদি মাইনাস থাকে আগে, তাহলে মানে এটা লাগে ডিলে করা। তো ডিলে করলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে না ডান দিকে যাবে? ডান দিকে স্যার। ডান দিকে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো ডান দিকে যাবে। তাহলে আপনারা মনে করেন এখানে আগে ছিল হলে কি এক্সটিটা এই জায়গায় ছিল, এখন তাহলে ডান দিকে যাবে। তার মানে জিরোতে যে জিনিসটা ছিল, সরি ওয়ানে যে জিনিসটা ছিল, এই ওয়ান জিনিসটা যাবে হলে গিয়ে t/2 প্লাস 1, এটা প্লাস এটা মাইনাস। বুঝতে পারছেন? তাহলে এটা হলে কি আপনারা করলেন, ডিলে করলেন। এখন মনে করেন কারো t/2 আসবে হলে গিয়ে আপনার 5 আসলো মনে করেন। তো 5 যদি এসে থাকে তাহলে এখানে 1 যেটা আছে এই 1টা চলে যাবে হলে গিয়ে 5 আর 1 যোগ করে করতে হবে, 5 পরিমাণ ডিলে হবে। 5 পরিমাণ ডিলে মানে 1টা চলে যাবে 6 এ, আর এটা চলে যাবে হলে গিয়ে 4 এ। এটা গেলে একটা সিগন্যাল। সিমিলারলি তারপরে কি করবেন? তারপরে হলে গিয়ে আপনি এটার অ্যামপ্লিটিউড স্কেলিং করবেন, শিফট করার পরে অ্যামপ্লিটিউড স্কেলিং করবেন। অ্যামপ্লিটিউড স্কেলিং 0.5 টাইমস মানে এটার আগের অ্যামপ্লিটিউড যদি 1 হয়, 1 যদি হয় আগের অ্যামপ্লিটিউড, এখনকার অ্যামপ্লিটিউড কত হবে? এখনকার অ্যামপ্লিটিউড হবে 0.5। 2 নম্বর কম্পোনেন্ট পাইলেন। এইভাবে 3 নম্বর কম্পোনেন্টটা বের করতে পারবেন। পারার পরে এই তিনটা জিনিসকে একই xy অ্যাক্সিস রাখবেন। এটা হলো কি প্রথম রেক্টেঙ্গল, দ্বিতীয় রেক্টেঙ্গল, তৃতীয় রেক্টেঙ্গল। এটাই হলো কি ওয়াইটি। স্যার কি স্ক্রিন শেয়ার করছেন? না, স্ক্রিন শেয়ার করিনি তো। ও আচ্ছা, আর স্ক্রিনটা কালো হয়েছে তো এই জন্য আমি ভাবলাম যে আমি তো দেখতে পাচ্ছি না।
স্যার নামাজের ব্রেক দিবেন না? নিতে পারেন আমাদের ব্রেক 7:10 আসেন আবার তাহলে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো অফিসের কারণে ক্লাস করতে পারি না স্যার, অফিস থেকে বাসায় আসতে 7-8টা বেজে যায়। আমি হুম মেবি স্যার আজ আজ দিয়ে হয়তো 2 দিন বা 3 দিন অ্যাটেন্ড করছি স্যার ক্লাসে। আচ্ছা, এর জন্য অ্যাটেন্ডেন্স আর নিয়ে সমস্যা হবে না। আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? অ্যাসাইনমেন্ট স্যার ওইটা এই 15 মার্কের যেটা ওইটা স্যার জমা দিছিলাম, কিন্তু একটু লেটে দিছিলাম স্যার। আচ্ছা, বাসায় আমার দিছেন তো জমা? নেটওয়ার্ক, জি আমি ঈদে বাড়ি গেছিলাম স্যার, ওই আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম ছিল, এটা জমা দিতে পারিনি, ঠিক পরে আছে। ঢাকায় আসার পরে জমা দিছি। আচ্ছা, আর মিড টার্মেরটা করে ফেলেন তাহলে। মিড টার্মেরটা মঙ্গলবারের মধ্যে জমা দিয়ে দিবেন। জি স্যার। ঠিক আছে। গুগল ক্লাসরুমে দেখলাম আজকে একটা লাস্ট ডেট আছে, ওইটা কি স্যার? ওইটাই আর কি, ওটা আজকে না, মঙ্গলবার পর্যন্ত নিয়ে গেছে, মঙ্গলবার আগামীকাল। পর্যন্ত নিয়ে গেছে। আগামীকাল লাস্ট ডেট ছিল, ওইটা আমি আগে পিছিয়ে দিছি আর কি, মঙ্গলবার করে দিছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা তাহলে নামাজ পড়ে আসেন। স্যার এই ইয়ারটা কি স্যার এক জায়গায় আঁকবো না আলাদা আলাদা করে তো আঁকতে হবে, বের করে দেখাবো এটা? না, এখন আপনার কি ইকুয়েশনের মধ্যে তো তিনটাকে যোগ অবস্থায় দেখাইছে, তাই না? তো তিনটা জি স্যার। সিগন্যালকে যোগ করার সিস্টেম যেটা, সেটা হলো গিয়ে আপনার মনে করেন এইভাবে আপনি একটা ওয়াই এক্সিস আঁকলেন, আইকে তিনটা এক্স এক্সিস মনে করেন আঁকলেন, ঠিক আছে? তো এখানে জি হলো স্যার। গিয়ে একটা সিগন্যাল হলো গিয়ে এই জায়গায়, একটা সিগন্যাল হলো গিয়ে এই জায়গায়, আর একটা সিগন্যাল মনে করেন এই জায়গায়। তাহলে এটার ফলাফলটা আমরা কিভাবে লিখবো হলো গিয়ে প্রতিটা পয়েন্ট মনে করেন -1 0 1 2 3, প্রত্যেকটা পয়েন্টে আমরা হিসাব করব, মানে -1 এ টোটাল অ্যামপ্লিটিউড কত। যেমন -1 এ এখানে টোটাল অ্যামপ্লিটিউড, এটা বাদ আর কিছু নাই, এখানেও 0 এখানেও 0, তাই না? তো জি স্যার। -1 এর এখানে এটাই থাকবে, এটাই থাকবে, এটাই আঁকলাম। তারপরে আমরা এই জায়গায় করব, মনে করেন এটা হলো কি আপনার কত 2 ধরলাম, ঠিক আছে? এটা 2, এটা 4 ধরলাম। তাহলে এই জায়গায় 2 তে কত, 2 তে এইটার শুধু ভ্যালু আছে, এটারও কোনো ভ্যালু নাই, এটারও কোনো ভ্যালু নেই। তাহলে 2 থেকে 4 এর শুধু এটাই থাকবে। তারপরে এটা ধরলাম 6, এটা ধরলাম 8। 6 আর 8 এ এরা কেউ নেই, সবাই 0। তাহলে 6 8 এখানে বসাই দিলাম। বুঝতে পারছি। বুঝতে পারছেন? মানে আর যদি এরকম হয়, মনে করেন এমনও তো হইতে পারে যে না, এখানে এই জায়গার মধ্যে আরেকটা আছে, হতে পারে না? মানে জি দুইটা স্যার। সিগন্যাল আপনার একই জি টাইমে স্যার। হইতেছে। তখন জি আপনি স্যার। কমন সেন্স খাটায় কি বলে যে এখানে যে অ্যামপ্লিটিউডটা আছে আর এইখানে যে অ্যামপ্লিটিউডটা আছে, সিম্পলি এই দুইটা অ্যামপ্লিটিউড যোগ করে দিবেন। তাহলে এখানে -1 থেকে 1 এ এখানে দুইটা আছে, একটা লাগে 2 আর একটা লাগে 1, তাহলে এখানে টোটালটা হবে 3। 3। জি স্যার। এটা আপনি যখন পরেরটা করবেন, জেডটি যখন হিসাব করবেন, তখন দেখবেন যে এরকম ঘটনা ঘটবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি 7:10 আবার রিজিউম করব। জি স্যার। আপনারা এর আগে কখনো ফ্লো চার্ট করছেন? সিএসি 101 মানে ট্রিপলি যে প্রোগ্রামিং কোর্সটা আছে, সিএসি 101, ওটাতে করছিলাম ফ্লো স্যার। চার্ট করছেন কখনো? এরকম ফ্লো না চার্ট মনে হয়। থাকে যে না, একটা একটা করি নাই চতুর্ভুজের স্যার। মধ্যে কিছু লেখা থাকে, ওই কাজটা করে তারপর পরের চতুর্ভুজটাতে যেতে হয়। মনে নেই? জি স্যার, করা হয়েছে ওগুলা করা ডিসিশনাল, হয়েছে? যেগুলো একটা না হ্যাঁ, হইলে আরেকটা হবে এরকম। ইয়েস এক্স্যাক্টলি, অর নো এরকম। ঠিক বলছেন। ওরকমই, মানে একটা ডিসিশন নেওয়ার পরে তারপরে পরেরটাতে যাইতে হয়, তাই না? এরকম করে আপনারা জি ফ্লো স্যার। চার্ট করছিলেন, ভুলে গেছেন হয়তো, অনেকে ভুলে গেছেন। তো ফ্লো চার্টটা আমরা যেভাবে করি সেটা হলে গিয়ে মনে করেন এখানে একটা সিগন্যাল দেওয়া আছে এক্সটি, ঠিক আছে? এই এক্সটি সিগন্যালটাকে আমি বললাম যে এটা হলে গিয়ে অন্য একটা সিস্টেম, ঠিক আছে? এক্সটিটা কোনো একটা সিস্টেমে যাইতেছে, এই সিস্টেমটা কি করতেছে মনে করেন অ্যাডভান্স করতেছে, 2 পরিমাণ অ্যাডভান্স করতেছে। এই জায়গার থেকে এক্সটি ধরলাম আরেকটা জায়গায় যেতেছে, এখানে হলে গিয়ে একটা অ্যামপ্লিটিউড স্কেলিং হইতেছে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড স্কেলিং হয়ে এখানে মনে করেন একটা অ্যাডার আছে, অ্যাডিশন এমপ্লিফায়ার, ঠিক আছে? অ্যাডিশন এমপ্লিফায়ার বা অ্যাডার যেটাই হোক, ওখান থেকে আপনি একটা আউটপুট পাবেন ওয়াইটি। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটার ইনপুট হলে কি এক্সটি, এই সিস্টেমটার ইনপুট হলে কি এক্সটি। চলুন আমরা তাহলে আউটপুট গুলো হিসাব করি। এই পয়েন্টে তাহলে আউটপুটটা কি হবে আমার বলেন তো?
এই সিস্টেমটার ইনপুট যদি xt হয় আউটপুট কি হবে? ওয়াইটি। আমাদের কোশ্চেন থেকে বুঝিয়ে দেন। কোশ্চেন থেকে বুঝে দিলে তো কোশ্চেন আউট করা হবে। xt এর অ্যাডভান্সের রেজাল্ট হবে হলো গিয়ে t + 2। যদি অ্যাডভান্স 2 বলা থাকে এটা রেজাল্ট হবে হলো গিয়ে xt + 2। আমরা অ্যাডভান্স বলতে কি বুঝি? প্লাস হবে না এখানে 2, হ্যাঁ স্যার। মানে b এর ভ্যালুটা মাইনাস আর কি। ঠিক আছে, t + 2 অ্যাডভান্স। আর এখানে যদি আমরা অ্যামপ্লিটিউড স্কেলিং করি এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে এই সিস্টেমটার থেকে আউটপুট কত হবে? 2xt। বুঝছেন? তাহলে এখন আমরা যদি এখানে যোগ করি আমরা yt সমান কি পাবো? x t + 2 + 2xt। তাইলে এখন আবার কোশ্চেনটাতে ফেরত যাই, চলেন কোশ্চেনটাতে ফেরত যেয়ে এখানে দেখেন আমি একটু জুম করি, দেখেন দেখতে সুবিধা হয় কি। তাহলে আপনার এই অ্যাডারটাতে এখানে যে একটা প্রথম যে অ্যাডারটা আছে, এই এডিশনটা হওয়ার আগে এই ব্রাঞ্চটা থেকে কতটুকু অ্যামপ্লিটিউড হইতেছে, অ্যামপ্লিফাই হইতেছে? 1, তাই না? তাহলে এই জায়গাটাতে yt কত থাকবে? এই জায়গার মানে এই সিস্টেমটার আউটপুট কি হবে? yt থাকবে, তাই না? জি স্যার। এখানে দেখেন yt, এখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কি করতেছে? t/2 পরিমাণ ডিলে করতেছে yt করতে। তাহলে এই যে এই কালো নোটটা, এই নোটটাতে এই সিস্টেমটার আউটপুটটা বের হবে। এই আউটপুটটা কত হবে তাহলে? y yt মাইনাস t/2 এক্স্যাক্টলি। কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই, এটা তো আপনারা অনেকবার করছেন এবং আপনারা পারছেন, এটাও জানি আমি। তারপরে কি হয়েছে, এই জিনিসটা দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ এখানে চলে গেছে, এক ভাগ এখানে চলে গেছে। তা আমরা নিচেরটা ধরি, এই ভাগটা আমাদের ধরবো না, এই ভাগটা আপনারা করতে পারবেন। নিচেরটা ধরি, তাহলে এই yt মাইনাস t/2 এর নিচে গিয়ে এখানে কতটুকু অ্যামপ্লিটিউড স্কেলিং হলো? -1/2। তাহলে এখানে আমরা yt এর আগে লিখবো হলো কি -1/2 মাইনাস y1/2 yt মাইনাস t/2। এইটা এই অ্যাডারের মধ্যে যে যোগ হইতেছে। তাহলে এইখানে এই অ্যাডারটার আউটপুট কত বলেন তো? এই পয়েন্টটার আউটপুট কত? ইনপুট কি কি বলেন? ইনপুট যেটা যেটা আছে ওটাই যোগ হবে। ইনপুট কি কি আছে? -1/2 1 + t/2 -1/2 তারপর হলো গিয়ে x না তো y yt মাইনাস t/2। এটা একটা, এটা একটা ইনপুট। দুটো ইনপুটই যোগ হবে। আরেকটা ইনপুট কি? yt এক্স্যাক্টলি yt। তাহলে এই যে এই অ্যাডারটার আউটপুট, এই অ্যাডারটার আউটপুট আবার আরেকটা অ্যাডারের ইনপুট। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখলাম, মাথায় রাখলাম, খাতায় লিখে রাখলাম প্রথম। তারপর আমরা যেটা করলাম, এইখান থেকে যে সিগন্যালটা আসবে, এই নোডের যে সিগন্যালটা আমরা কাউন্ট করলাম, এই যে -1/2 আগে yt মাইনাস t/2, এইটাকে আবার t দ্বারা ডিলে করতে হবে। কোনটাকে ডিলে করবেন? এই যে এই সিগন্যালটাকে yt মাইনাস t/2, যেটা মানে এইখানে রেজাল্ট যেটা ছিল সেটা আবার আরেকটা ডিলে সার্কিটের ইনপুট। তাইলে এখানে কি করবেন? t মাইনাস t/2 থেকে আবার t বিয়োগ দিবেন, তাই না? হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তারপরে এটা আবার একটা অ্যামপ্লিটিউড স্কেলিং সিস্টেমের মধ্যে দিয়ে যে অ্যাডারে অ্যাড হবে। তাহলে টোটাল যোগফল কি হবে? 3টা, আগের 2টা আর নতুন এখন যে একটা বের হলো এটা 3টা। 3 নম্বর টার্মটা আপনারা বের করবেন, যেটা আসবে ওইটাই সমান সমান জেডটি। বুঝছেন নাকি না? স্যার আবার একটু বুঝাই দেন স্যার। কোন জায়গাটা আবার বুঝাই দিব? স্যার হ্যাঁ, পরের যে এডাটা আছে। পরের অ্যাডারটার মধ্যে টোটাল ইনপুট কয়টা? 2টা। একটা হলো কি এখানে আর একটা হলো কি এখানে। এটা তো অলরেডি আপনি জানেনই, যে মাত্র যেটা বের করলাম। তো আরেকটা যেটা এটা বের করতে পারবেন না? এটা খুব কঠিন। দেখেন এখান থেকে একটা সিগন্যাল চলে যেতেছে এদিকে, ওই সিগন্যালটাই আবার চলে যেতেছে এদিকে, একই সিগন্যাল কিন্তু। মানে এখানে আপনার সিগন্যালটা কি ছিল, মানে এই সিস্টেমটার আউটপুট কি ছিল? yt মাইনাস t/2, তাই না? এইটাই দুইটা সিস্টেমের ইনপুট, এটারও ইনপুট, এটারও ইনপুট। তো এখন yt মাইনাস t/2 কে আপনি t পরিমাণ ডিলে করতে পারবেন না? প্লাস্টিক কেটে যাবে না কেন কেটে যাবে? দুইটাই তো ডিলে, কেটে যাবে কেন? আরেকটা মাইনাস টি আসবে, এখানে আরেকটা মাইনাস টি আসবে, তাহলে কত আসবে? 3t/2 আসবে, -3t/2 আসবে।
এভাবে গিলাই দিলে কি হবে? এত সহজ একটা জিনিস পারবেন না করতে। তারপরে এই ডিলেট জিনিসটাই আবার আরেকটা স্কেলিং সার্কিটের ইনপুট। তো এটার আউটপুটটা বের করতে পারবেন না এখন স্কেলিং হওয়ার পরে, অ্যামপ্লিটিউড স্কেলিং হওয়ার পরে আউটপুটটা কি হবে। তারপরে জাস্ট আগের দুইটা টার্মের সঙ্গে এই নতুন টার্মটা যোগ করে দিলেই তো রেজাল্টটা বের হয়ে যেতেছে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হলে গিয়ে প্রথম কাজ, মানে ইকুয়েশনটা বের করলেন, করার পরে সিমিলারলি এই নামাজের আগে যেভাবে দেখলাম ছবিটা আঁকতে হবে, এখন আমরা ঠিক ওইভাবে ছবিটা আঁকবো। ওয়াইটি আপনারা জানেন, ছবি একটু আগে ওয়াইটির ছবিটা আমরা আঁকছি না, আপনারা সবাই ওয়াইটির ছবিটা জানেন যে ওয়াইটির ছবির মধ্যে টোটাল কয়টা রেক্টেঙ্গল থাকবে? 3টা। 3টা রেক্টেঙ্গল। তাইলে এখন জেডটির মধ্যে টোটাল কয়টা রেক্টেঙ্গল থাকবে? তাই জেডটির মধ্যে টোটাল কয়টা ওয়াইটি আছে? স্যার 3টা হয়েছে। 3টা ওয়াইটি। একটা ওয়াইটিতে যদি 3টা করে রেক্টেঙ্গল হয় তাহলে জেডটিতে কয়টা রেক্টেঙ্গল হবে? 9টা স্যার। 9টা হওয়ার সম্ভাবনা আছে, কম বেশি হতে পারে, কারণ একই টাইমে যদি দুইটা রেক্টেঙ্গল থাকে তখন তো আবার হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। অঙ্কটা মানে জাস্ট এই বোঝাতেই সমস্যা, অঙ্কটা এমনিতে অনেক ইজি আমার যেটা মনে হয়। আচ্ছা, এটা গেল হলে গিয়ে 4 নম্বর কোশ্চেন। আমি আশা করি 4 নম্বর কোশ্চেন সমস্যা হবে না। তারপরে দেখবো হলে গিয়ে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে আমি শেয়ার অন করতেছি। 1 নম্বর কোশ্চেনে আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তিনটা জিনিসের ব্যাপারে ডিসিশন দিতে হবে। একটা হলো গিয়ে এই সিস্টেমগুলো কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট, কজাল নাকি নন কজাল। তো এখানে দেখেন প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু আপনার এক সাইডে আছে ওয়াইটি, এক সাইডে আছে এক্সটি, ঠিক আছে? এই বাদে কিন্তু আর কিছু নাই, ওয়াইটি এবং এক্সটি। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, লিনিয়ার নন লিনিয়ার চেক করার জন্য আমাকে মিঠুন বলেন তো লিনিয়ার নন লিনিয়ার আমরা কিভাবে চেক করি? হ্যালো। হ্যাঁ, আপনি কি অ্যাসাইনমেন্ট 1 জমা দিয়েছিলেন মিঠুন? স্যার ফার্স্টে ধরে নিতে হবে স্যার হ্যাঁ, কি ধরে নিতে হবে? হ্যাঁ স্যার xt ইকুয়াল টু স্যার a ax1t হ্যাঁ প্লাস bx2t। হ্যাঁ এটা ধরার পরে আমরা কি চেষ্টা করব, উল্টা দিকে এসে আমরা চেষ্টা করব এটা থেকে কি আমরা ay1t আর by2t আনতে পারি নাকি। তো মনে করেন যে আপনার যদি এরকম থাকে, আমি শেয়ারটা অফ করি, আপনার একটা সিস্টেম যদি লেখা থাকে yt সমান সমান √xt, এরকম যদি একটা সিস্টেম থাকে, আমরা ফার্স্টে কি ধরে নিব যে xt সমান সমান হলে গিয়ে a x1t আর b x2t, তাই না? এখন এখান থেকে কি আপনারা কিছুতেই লিখতে পারবেন a y1t প্লাস b y2t, এটা কি লেখা সম্ভব? স্যার রুট ওভার আছে তো স্যার। এটা হবে না তো। যেমন দেখেন আমরা যদি a y1t যদি ধরি, আমরা a y1t সমান সমান কি আসার কথা? a √x1t, তাই না? তো এই টার্মটা কি এখানে কখনো আসা সম্ভব? না স্যার সম্ভব না, কারণ মাঝখানে তো প্লাস আছে। গুণ থাকলে একটা কথা ছিল, প্লাস আছে, কেমনে আনবে? আর এখানে তো a স্কয়ার নেই, এটাকে আমি বাইরে আনবো কিভাবে? সমস্যা। তাহলে এখানে এটা লিনিয়ার না। তো এখন স্যার কথা হলো স্যার 1 নাম্বার তো ওই যে xt ইনটু রুট ওভার xt আছে, এখন স্যার এই দুইটা xt এরই কি স্যার আমরা হ্যাঁ হ্যাঁ, যত জায়গাতে আপনার xt আছে, যত জায়গায় xt আছে সব জায়গায় আপনার xt পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যে জায়গায় শুধু t আছে, যেমন আমার sin t, ওগুলো কিন্তু পরিবর্তন হবে না, কারণ এটা কোনো xt নাই। যদি sin xt থাকতো তাহলে পরিবর্তন হতো, কিন্তু শুধু sin t যেখানে আছে ওখানে কিছু হবে না। xt থাকলে সেটা yt হয়ে যাবে। কি বলতেছেন? xt থাকলে ওটা ax1t আর bx2t হয়ে যাবে। ও জি। মানে এটা আমরা কি করতেছি অ্যাকচুয়ালি, বেসিক্যালি আমরা অ্যাডিটিভ প্রপার্টি আর হোমোজেনিটি প্রপার্টি যেটা আছে লিনিয়ারিটি থিওরামের, দুইটাকে একসাথে চেক করতেছি। আপনারা যদি কেউ নেসো একাডেমির ভিডিওটা দেখেন, নেসো একাডেমির ভিডিও দেখলে দেখবেন
যে এই জিনিসটা আমরা আলাদা আলাদা ভাবেও করতে পারি, মানে আমরা অ্যাডিটিভ আর হোমোজেনিটি আলাদা আলাদা ভাবেও করতে পারি। কিন্তু আমার মনে হয় আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই, তো এটা আর বললাম না। মানে উপায় আছে যে চাইলে হোমোজেনিটি আর অ্যাডিটিভ আলাদা আলাদা ভাবেও প্রমাণ করা যায়। আপনাদের এইভাবে আলাদাভাবে করার দরকার নেই, আপনারা আমি যেভাবে বললাম এইভাবে করলেই হবে। সেম সমস্যাটাই আবার দেখেন যে yt সমান সমান রুট xt ধরলাম। এখন আমরা দ্বিতীয়টা কি চেক করতে হবে, এটা কি টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট। ঠিক আছে, তাহলে এটার প্রথম কাজটা কি, আমরা ধরে নিব যে y1t সমান সমান x1t। তারপর আমরা ধরে নিব এটা লাগে 1 নম্বর। এরপর 2 নম্বর আমরা ধরে নিব নতুন একটা ইনপুট আছে আমাদের। এই নতুন ইনপুটটা হলে কি আগের ইনপুটটার একটা টাইম শিফটেড ফর্ম। তাহলে y2t টা কত, y2t টা হলে কি আপনার রুট ওভার x2t। তাহলে আমরা x2t সমান সমান এইমাত্র এটা বের করলাম রুট ওভার x1t মাইনাস t নট। তারপর 3 নম্বর কাজটা কি, 3 নম্বর কাজটা হলো 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল 1 নম্বর ইকুয়েশনটা এটাকে টাইম শিফট করা y1t মাইনাস t নট সমান সমান। তাহলে কি আসবে, যত জায়গাতে t আছে সব জায়গাতে t মাইনাস t নট বসবো এখন। তাহলে কি আসবে x1t মাইনাস t নট। এখন আমরা দেখবো যে এই 2 নম্বর ইকুয়েশন যেটা আর 3 নম্বর ইকুয়েশন যেটা, এই দুইটা ইকুয়েশন কি এক নাকি। দেখা যেতেছে একই ইকুয়েশন, তাই না? তার জি মানে স্যার, এটা হলো টাইম ইনভেরিয়েন্ট। টাইম ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট। এখন আমরা কি করবো, এই অঙ্কটা দিয়ে প্রমাণ করবো এটা কি কজাল নাকি নন কজাল। তাহলে আমরা ফার্স্টে টি এর ভ্যালু ধরবো 0। টি এর ভ্যালু 0 ধরলে আসে y0 সমান সমান রুট ওভার x0। তাহলে এখানে x এরও প্রেজেন্ট ভ্যালু y এরও প্রেজেন্ট ভ্যালু কজাল। টি সমান সমান 1 ধরবো, y1 সমান সমান রুট ওভার x1। x এরও যেই ভ্যালু 1 এ y এরও ভ্যালু 1 এ, মানে কোনো ফিউচার নেই। যদি x এর ভ্যালু এখানে 1 এর থেকে বেশি আসতো তার মানে হলে গিয়ে, মানে x এর t এর মানটা যদি 1 এর থেকে বেশি আসতো তার মানে হলো ফিউচার, এই নন জিনিসটা এখনো ঘটেইনি, তখন নন কজাল হইতো। কিন্তু এখন যেহেতু একই জায়গাতে আছে, এটাও 1 এটাও 1, তার মানে এটা কজাল। সো আমরা তখন বলে দিব এটা কজাল। আপনারা যদি আগের ভিডিওগুলো একটু রিপিট করেন আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল হলো গিয়ে 1 নম্বর। এরপরে ফাইনালি কনভলিউশনটা দেখবো আমরা। কনভলিউশনটা কি কেউ করছেন এখন পর্যন্ত? আমি দেখলাম যে কয়েকজন জমা দিয়েছেন অ্যাসাইনমেন্ট। কনভলিউশনটা কি করছেন কেউ ঠিক মতো? কনভলিউশন স্যার করা হয়নি স্যার। করা হয়নি। সোহান খান আছেন নাকি? সোহান খান কি আসছেন? জি স্যার। সোহান খান, কনভলিউশনটা কেমনে করছেন আপনি? স্যার আমি তো জমা দেইনি, আমি তো করিনি। আমি নাইমুর রহমান সোহান স্যার। নাইমুর রহমান সোহানের অ্যাসাইনমেন্ট তাহলে আমি কেমনে দেখতেছি? আপনি ভুল জায়গায় অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আপনি কুইজের অ্যাসাইনমেন্ট মিড টার্মের জায়গায় জমা দিয়ে দিয়েছেন। ও সরি স্যার। এটা তো ভুল জায়গায় জমা পড়ছে আপনারটা। কবে জমা দিয়েছেন এটা? স্যার কালকে রাতে দিছিলাম। ভুল জায়গায় দিয়েছেন। আচ্ছা, যেটি কনভলিউশন কিভাবে করতে হয় মনে আছে কারণ? কনভলিউশন কি করি আমরা? কনভলিউশনটা তো মনে হয় আমাদের মানে বুঝার নাই স্যার। কি বলেন? আসলেই আচ্ছা, আমার মনে করতেছে না, আমি লাস্ট ক্লাস করিনি তো। তাহলে আর কি, আপনাদের কথা শুনি আর কনফিউজড হয়ে যাই। দেখি তো কনভলিউশন কি বোঝানো হয়েছে নাকি আপনাদের। স্যার ওই টাও এর ওটা স্যার। হ্যাঁ, কনভলিউশন বোঝানো হয়েছে তো। কি বলেন? হয়েছে বোঝানো, কিন্তু আপনাদেরকে খুব বেশি দূর বোঝানো হয়নি। কোনো একটা কারণে খুব বেশি দূর বোঝানো হয়নি। কারণ আমি একটু চেক করেছি। হ্যাঁ, কনভলিউশন আপনাদের খুব বেশি দূর বোঝানো হয়নি। আচ্ছা, কনভলিউশন তাহলে আমি
আরেকবার একটু বলি আপনাদেরকে। মনে করেন একটা সিগন্যাল দেওয়া আছে আপনার এক্সটি, ঠিক আছে? এক্সটি একটা সিগন্যাল ধরলাম, স্যার শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ অফকোর্স এক্সটি একটা সিগন্যাল ধরলাম সাইন টি, ঠিক আছে? ওয়াইটি একটা সিগন্যাল ধরলাম কজ টি। এরকম দুইটা সিগন্যাল মনে করেন আসতেছে। এখন এই দুইটা সিগন্যালের মধ্যে কতটুকু ওভারল্যাপ আছে এটা যদি আমরা মাপতে চাই, তখন আমরা কনভলিউশন ইন্টিগ্রাল বের করি। কনভলিউশন ইন্টিগ্রালটা বের করি হলে গিয়ে যে মনে করেন দুইটা সিগন্যাল যখন কোনো একটা সিস্টেমে একই সঙ্গে কাজ করতেছে, মানে সিস্টেমটা দুইটা সিগন্যাল রিসিভ করতেছে বা দুইটা সিগন্যাল একসাথে অ্যানালাইসিস করতেছে, তো দুইটা সিগন্যাল যখন একই সঙ্গে কার্যকরী থাকে তখন দেখা যায় কিছু কিছু জায়গাতে আপনার অ্যামপ্লিচিউডটা বেড়ে যায়, কিছু কিছু জায়গায় অ্যামপ্লিচিউড কমে যায়। স্বাভাবিক, এটা আপনারা সবাই ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকে হয়তো পড়ছেন। এই জিনিসটাকে বলা হলে গিয়ে আপনার কি বলে, এই জিনিসটাকে বলেন তো? ইন্টারফারেন্স বলে, ইন্টারফারেন্স বলে, ডিস্ট্রাকটিভ বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মানে দুইটা সিগন্যাল যদি একই সঙ্গে কার্যকরী থাকে তাহলে কিছু কিছু জায়গায় ওরা একে অপরকে বাড়ায় দেয়, যেটাকে আমরা বলি রেজোনেন্স, আর কিছু কিছু জায়গায় ওরা কমায় দেয়, ভ্যালুটা কমে যায়। যেমন মনে করেন এই পয়েন্টটাতে মনে করেন এটার ভ্যালু 0.5, সাইনের ভ্যালু 0.5, কজের ভ্যালু 0.5 মনে করেন একটা জায়গাতে। তাহলে এই জায়গাতে আমরা যদি মানে হিসাব নিকাশ করে দেখি যে দুইটার যোগ মানে ইফেক্টটা কি, তখন আমরা দেখবো যে এই জায়গার অ্যামপ্লিচিউডটা সামান্য বেড়ে যেতেছে। বুঝতে পারছেন? যেহেতু এখানে দুইটারই ভ্যালু আছে, কজেরও ভ্যালু আছে, সাইনেরও ভ্যালু আছে। তো এই জায়গার অ্যামপ্লিচিউডটা আপনার দুইটারই সামান্য বেড়ে যাবে, মানে একটার সঙ্গে আরেকটা যোগ হয়ে বেড়ে যাবে। আর যে জায়গাতে মনে করেন অপোজিট ফেজে আছে, যেমন মনে করেন এই জায়গাটাতে মনে করেন এই সাইডে এটা আছে পজিটিভে, এটা আছে নেগেটিভে, এটা হয়তো একে অপরকে কমাই দিবে, মানে যোগ ফলাফল কমাই দিবে। বুঝতে পারছেন? এটারে বলা হলো কি ইন্টারফারেন্স। দুইটা সিগন্যাল হলো কি একে অপরের সঙ্গে ইন্টারফিয়ার করতেছে, ইন্টারফারেন্স। তো এই ইন্টারফারেন্সটা এবং দুইটা সিগন্যালের একই সঙ্গে মানে মিথস্ক্রিয়াটা কিরকম হবে এটা দেখার জন্য আমরা কনভলিউশন ইন্টিগ্রাল বের করি। তো কনভলিউশন ইন্টিগ্রালটা বের করতে বলা মানে হলো কি এরকম একটা চিহ্ন ইউজ করা, স্টারের মতো একটা চিহ্ন ইউজ করা, যে এবং এক্সটি আর ওয়াইটির মধ্যে কনভলিউশন আপনাকে বের করতে বলছে। কনভলিউশন বের করার প্রথম যেই কাজটা আপনাকে, সেটা হলো গিয়ে এই প্রত্যেকটা টি কে আপনি টাউ বানায় ফেলবেন। এটা হলো কি আমাদের 1 নম্বর কাজ, যে যত জায়গাতে টি আছে সব জায়গায় টাউ বানায় ফেলবেন। ওয়াই টাউ সমান সমান কস টাউ। এটার কারণটা কি? কারণ কনভলিউশন ইন্টিগ্রালের যে সূত্রটা, কনভলিউশন ইন্টিগ্রালের সূত্রটা হলো কি এরকম, যে এক্স টাউ ওয়াই টি মাইনাস টাউ টি টাউ। ঠিক আছে? এই জন্য আমরা এই সবগুলো টি কে টাউতে নিয়ে যাব। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো কি, দেখেন এখানে ওয়াই এর ক্ষেত্রে দেখেন দুইটা জিনিস করছে। একটা হলো কি এখানে টাইম স্কেল করছে -1 দিয়ে। টাও এর আগে দেখছেন মাইনাস দেওয়া, তার মানে কি এখানে -1 দিয়ে টাইম স্কেল করা হয়েছে এবং এখানে টি পরিমাণ অ্যাডভান্স করা হয়েছে। শুধু টাও থাকলে কি 1 ধরে নেব নাকি স্যার? শুধু টাও থাকলে 1 ধরে নেবেন মানে আমি বুঝিনি আপনার কথাটা। মানে মান মানে 1 ইয়ে করব, আমরা শিফট করব যদি শুধু টাও থাকে। 1 শিফট কোথায় আছে? মানে স্যার এখানে টাও এর জায়গায় যদি 2 টাও স্কেলিং থাকতো। এর কথা বলতেছে। স্কেলিং এর কথা বলছি। -1 স্কেলিং মানে কি, যেমন মনে করেন xt আপনার এরকম একটা সিগন্যাল আছে xt, ধরলাম এটার নাম দিলাম xt বা ধরেন x টাউ, ঠিক আছে? টি না টাউ। এখন আমি আপনারা বললাম যে x মাইনাস টাউ বের করো। এই কথাটার অর্থ কি বলেন তো? এই কথাটার অর্থ হলো কি এই জিনিসটার যেটার ভ্যালু আছে 1 এ, এখন এটার নতুন জায়গা কোথায় হবে? -1 এ। উল্টাই দিলাম, ফ্লিপ করলাম আর কি, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে x মাইনাস টাও কথাটার অর্থ হলো কি এই অ্যাক্সিস বরাবর আপনি মিরর করে দিলেন, উল্টাই দিলেন। তাহলে ফার্স্টে আপনাকে ওই জিনিসটা করতে হবে, ফ্লিপ করে দিতে হবে। মাইনাস টাউটা আগে বের করতে হবে, টাউ থেকে মাইনাস টাউ বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা y মাইনাস টাউটা বের করব। y মাইনাস টাউ সমান সমান কি আসবে? cos, সরি মাইনাসটার ভিতরে, বুঝছেন? তারপর 3 নম্বর কাজ হলো কি আমাদের এটাকে টি পরিমাণ অ্যাডভান্স করতে হবে। টি পরিমাণ অ্যাডভান্স যদি আমরা করি তাহলে এখানে কি হবে? cos t মাইনাস টাউ।
এখন জাস্ট এই দুটার আপনার ইন্টিগ্রেশনটা বের করতে হবে। এই দুটার ইন্টিগ্রেশন যদি আমরা বের করি তাহলে এখানে হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আপনার এক্স টাউ হলো গিয়ে সাইন টাউ কস টি মাইনাস টাউ ই টাউ। এই জিনিসটা বের করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। এটা হলো কি আমাদের কনভলিউশন করার প্রসেস। ঠিক আছে, এই উদাহরণটা আপনাদের এই জন্য দিলাম জাস্ট অ্যানালিটিক্যালি আপনারা যাতে বুঝতে পারেন যে অঙ্কটা কিভাবে করতে হয়। তো গত ক্লাসে আমি আপনাদেরকে অঙ্কটা গ্রাফিক্যালি করে দেখাইছিলাম। আপনারা যদি একটু মনে করেন তাহলে দেখবেন যে গত ক্লাসে আমরা যে জিনিসটা করছিলাম সেটা হলো গিয়ে এরকম একটা চতুর্ভুজ ছিল আর এরকম আরেকটা চতুর্ভুজ ছিল। তো এটা ছিল হলো গিয়ে এক্সটি, এটা ছিল হলো গিয়ে ওয়াইটি। আমরা এই দুটার মাধ্যমে করছিলাম, তাই না? এখন কি মনে পড়ছে নাকি এখনো মনে পড়ে নাই? মনে পড়ছে স্যার। মনে পড়ছে, ঠিক আছে। তো মনে যদি পড়ে থাকে তাহলে এখন চলুন পরীক্ষার কোশ্চেনটাতে যাই। পরীক্ষার কোশ্চেনটাতে দেখেন তাহলে এখানে একটা এক্সটি দেওয়া আছে, এখানে একটা ওয়াইটি দেওয়া আছে। তাহলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে টি এর জায়গায় টাউ লিখতে হবে, মানে এক্সটি যত জায়গাতে আছে সব জায়গাতে আপনার টাউ লিখতে হবে। এক্স টাউ এটা হয়ে যাবে ওয়াই টাউ। তারপরে আমাদের কাজ করতে হবে এই ওয়াই টাউটাকে নিয়ে। প্রথমে ওয়াই টাউটাকে কি করব এইমাত্র দেখালাম যে রিভার্স করবো নাকি? হ্যাঁ ওয়াই মাইনাস টাউ বের মাইনাস করবেন। টাউ। হ্যাঁ তো স্যার। ওয়াই মাইনাস টাউ যদি বের করেন তার মানে আমরা এখানে টাইম স্কেলিং করতেছি, তাই না? -1 দিয়ে টাইম স্কেলিং করতেছি। তো -1 দিয়ে যদি আমরা টাইম স্কেলিং করি তাহলে 1 এর যে ভ্যালুটা আছে এটা এখন কোথায় চলে যাবে? -1 -1 -1 এ। পরে তার মানে এই পুরো জিনিসটা জাস্ট ফ্লিপ করে এই সাইডে চলে আসবে। করলাম, প্রথম কাজ হয়ে গেল। এরপরে 3 নম্বর কাজ কি? 3 নম্বর স্টেপটা কি? টি মাইনাস টাও আর কি স্যার? ঠিক আছে, তো টি মাইনাস টাউ মানে আমি এখানে কি পরিমাণ অ্যাডভান্স করব নাকি ডিলে করব বলেন তো? মানে কি পরিমাণ হবে আর অ্যাডভান্স নাকি ডিলে? সেটা তো ডিলে অ্যাডভান্স হবে স্যার। অ্যাডভান্স হবে। কেন বললেন অ্যাডভান্স হবে? যেহেতু এখানে মাইনাস দিয়ে আছে এটা তো আসলে প্লাস হবে কিসের- পরে ডান পাশে গেলে। কিসের মান মাইনাসে দেওয়া আছে? টাওয়ার কথা যে বলেন তাও টাউটা তো এখানে ভেরিয়েবল আর টিটা হলে গিয়ে কতটুকু শিফট করতেছেন? টি স্যার এখানে মাইনাস টি, মানে মানটা স্যার মাইনাস টি, তো এই জন্য স্যার মনে হয় ইয়ে হবে, অ্যাডভান্স হবে মাইনাস স্যার। টাউ, হ্যাঁ অ্যাডভান্স হবে, ঠিক বলছেন। কারণ এখানে এই টিটা হলে কি আমরা আগে যে জিনিসটাকে টি ধরছি, ঠিক আছে? মানে এখানে হলে কি টিটা হলে কি টি নট মাইনাস টি যদি থাকে এটার মানে কি আমরা টি নট পরিমাণ অ্যাডভান্স করব না? কারণ টি নটের আগে তো প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন দেওয়া মানে কি? প্লাস চিহ্ন দেওয়া মানে হলে কি মাইনাস 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 টি টি। নট, ঠিক আছে? তো আগের ক্লাসগুলো দেখলেই মনে পড়বে না আপনাদের যে টি নটটার আগে যদি প্লাস থাকে এটার মানে হলে কি আমরা অ্যাডভান্স করব, ঠিক আছে? তার মানে এই জিনিসটাকে আমরা অ্যাডভান্স করব। অ্যাডভান্স যদি করি তাহলে নতুন যেই প্লটটা আমাদের আসলো এটা হলে কি এখানে হলে কি -1 আর এখানে 1। তাহলে আমি যদি এটাকে অ্যাডভান্স করি তা আগে যেটা জিরোতে ভ্যালু ছিল এটা এখন কোথায় চলে যাবে? -1 এ। হ্যাঁ, টি পরিমাণ অ্যাডভান্স করতেছেন। টি পরিমাণ যদি অ্যাডভান্স করেন তাহলে জিরোর ভ্যালুটা কোন দিকে যাবে? ফার্স্টে কোন দিকে যাবে এটা বলেন? বামে যাবে না ডানে যাবে? অ্যাডভান্স মানে কি? বামে যায় নাকি ডানে যায়? বামে। বামে যায়। বামে যায়, ঠিক আছে। তাহলে জিরোটা বামে চলে যাবে কতটুকু? তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো কতটুকু যাবে। 0 + t করে দিব, তাইলেই বুঝবো যে কতটুকু বামে যাবে। তাহলে এই জায়গায় মনে করেন গেল টি, এই জায়গায় টি লিখবো, আর কিছু লিখবো না। তাহলে টি তে গেল, তো টি থেকে আঁকা শুরু করলাম। আর যেটা -1 এ আছে এটা কোথায় চলে যাবে? এই টি মাইনাস টাও, টি মাইনাস টাও। মনে করেন আমি আপনাকে টি না মনে করলাম 5 পরিমাণ অ্যাডভান্স করতে বললাম। 5 পরিমাণ যদি অ্যাডভান্স করতে বলে তাহলে জিরোর ভ্যালুটা বাম দিকে কোথায় যাবে? 5 এ। -1 এর ভ্যালুটা কোথায় যাবে?
মাইনাস 5 পরিমাণ Four- ডিলে four. করলেন, ঠিক আছে? হ্যাঁ, তো 5 পরিমাণ ডিলে করলে এটা তো -6তেই যাওয়ার কথা, তাই না? জি আমার স্যার। যতদূর মনে হয় -6 যাওয়ার কথা। -6তে যদি যায়, তাহলে আমি যদি টি পরিমাণ ডিলে করি তাহলে কত হবে? টি পরিমাণ ডিলে করলে তাহলে t+1 হবে, হুম, তাই জি না? স্যার। তাহলে এটা আসলো টি, এটা আসলো t+1। এতটুকু কি সবাই বুঝছেন? জি স্যার, এখন তো বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন আস্তে আস্তে করে এই সিগন্যালটাকে এদিকে আগাবো। আগায় আগায় দেখবো যে কোথায় কোথায় এটার সঙ্গে এটা ওভারল্যাপ করে। ঠিক আছে, আগায় আগায় দেখবো কোথায় কোথায় ওভারল্যাপ করবে। এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন যে টি এর ভ্যালু কত হইলে এই চতুর্ভুজটা এই চতুর্ভুজটার ভিতরে ঢুকতে পারবে বা টাচ করতে পারবে? টি এর ভ্যালু সর্বনিম্ন কত হইলে এই চতুর্ভুজটাকে টাচ করবে? 1.1। টি এর ভ্যালুটা না, 0 থেকে বড় হইলেই তো টাচ করবে। এইটা টি, এই হুম, মাথাটা, এই শেষ মাথাটা 0.1 টি না? টিটা যদি কোনোভাবে আপনার 0 থেকে বড় হয়ে পড়ে, মানে কি? টি এর ভ্যালুটা 0 হওয়ার বড় মানে টিটা এইখানে কোন একটা জায়গায়, তখনই তো টাচ করবে। তাইলে আমরা যদি টি এর ভ্যালু যদি 0 থেকে ছোট ধরি, তাহলে কি এদের দুইজনের পক্ষে জীবনও টাচ করা সম্ভব? না। ঠিক আছে, তাহলে মনে করেন আমি আপনাদেরকে ওই প্রবলেমটা সমাধান না করে ওইটার মতনই আরেকটা প্রবলেম সমাধান করি আমরা। চলেন, এখানে 1 আছে, এই জায়গায় মনে করেন আমরা এরকম এটা পাইছি হলে কি x টাউ, আর এটা এখানে পাইছি হলে কি y t মাইনাস টাউ। আমরা পাইলাম এই মাত্র এটা t, এটা t+1। ঠিক আছে, এখন তাইলে আমাদের প্রথম কোন রেঞ্জ, প্রথম রেঞ্জটা আমরা ধরলাম t is less than 0। t is less than যদি 0 হয়, তাহলে আপনার এখানে কনভলিউশন ইন্টিগ্রালটা কি হবে বলেন তো? x টাউ আর y t মাইনাস টাউ d টাউ যেটা আছে, এটার ফলাফল কি হবে? যখন এটা 0 আসবে টি না। যদি 0, আস্তে আস্তে ধাপে ধাপে করি। টি মনে করেন 0 থেকে ছোট, মানে টি কিছুতেই এই লাইন ক্রস করতে পারবে না। টি যদি 0 থেকে ছোট হয়, তার মানে ও তো কিছুতেই এই লাইনটা ক্রস করতে পারবে না, এখানে ঢুকতে পারবে না। লাইনটা যদি ক্রস না করতে পারে, ওই অবস্থায় এই প্রথম যে ফাংশনটা আছে 0-র আগে, এই ফাংশনটার ভ্যালু কত? 0-র আগে এক্স টাউ ফাংশনটার ভ্যালু কত? এই লাইনটার আগে এই ফাংশনটার ভ্যালু কত? ভ্যালু আছে? কোনো কিছু আঁকা আছে এখানে? কোনো ভ্যালু আছে? যদি কিছু নাই 0 থাকে, তো আসবে ভ্যালু স্যার। আসবে কোথা থেকে? আপনি কি উল্টাপাল্টা উত্তর দিতেছেন? আসবে হলে কি 0? এটার ভ্যালু আছে, এটার ভ্যালু মনে করেন আছে কত? 1 ধরলাম, আছে 1। থাকলে কোনো লাভ আছে? দুটো মিলে তো 0ই হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত টাচ করতেছে না, ততক্ষণ পর্যন্ত কোনো ভ্যালু থাকবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা বোঝাটা তো এত কঠিন হওয়ার কথা না। তাইলে আমরা এই রেঞ্জ থেকে কাজ করা শুরু করব। তাহলে আমরা দ্বিতীয় রেঞ্জ কি ধরবো? যে টি এখন 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে টি যদি 0 থেকে বড় হয় এবং 1-এর থেকে ছোট হয়, এটার জন্য আমরা ফার্স্টে ছবিটা আঁকবো। তাহলে এক্স টাউটা জায়গা মতোই থাকবে 1 2, এখানে 1। তাহলে টি এখন 0 থেকে বড়, তার মানে টি এরকম একটা জায়গাতে 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে তখন আপনার চতুর্ভুজটা দেখতে হবে হলো কি এরকম, এখানে টি, এখানে t+1। ঠিক আছে না? কোনো প্রবলেম আছে কারো? ঠিক আছে। তাহলে আমরা এখন যদি কনভলিউশন ইন্টিগ্রালটা লিখি, এটা তাহলে আমাদের লিমিটটা আমরা বসাবো। তাই কোথা থেকে আমরা ভ্যালু পাওয়া শুরু করব? আমরা এই যে রেঞ্জটা আছে, শুধুমাত্র এই রেঞ্জটার মধ্যে কিন্তু ভ্যালু পাবো, কারণ এটার বাইরে O0 আর এটার বাইরে O0। তার মানে এখানে সবকিছু আসবে 0, এখানে সবকিছু আসবে 0। তার মানে শুধুমাত্র আমরা এই রেঞ্জটার মধ্যে ভ্যালুটা পাবো। এই রেঞ্জটা কতটুকু? এই রেঞ্জটা হলো কি 0 থেকে টি, এই যে 0, এই যে টি, এই পর্যন্তই তো আমরা ভ্যালু পাবো, এর বেশি তো পাবো না, পাওয়া সম্ভব না। তাহলে এই রেঞ্জের মধ্যে আপনার এটার ভ্যালু কত?
এটার ভ্যালু হলো কি 1, এক্স টাউ এর ভ্যালু কত, এক্স টাউ এর ভ্যালু হলো কি 1, আর ওয়াই টি মাইনাস টাউ এর ভ্যালু কত, ওয়াই টি মাইনাস টাউ এর ভ্যালু কত, ওয়াই টি মাইনাস টাউ হলে কি এটা -1 -1 টি টাউ, তাহলে সমান সমান কি আসবে মাইনাস ডি টাউ। মাইনাস ডি টাউকে আপনি যদি ইন্টিগ্রেট করেন এটা রেজাল্ট কি আসবে, মাইনাস ডি টাউকে যদি ইন্টিগ্রেট করেন ইন্টিগ্রেশনের ফলাফল কি আসে, মাইনাস ডিএক্স, মাইনাস ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করেন কি আসে, মাইনাস ডিএক্স মানে কি -1 ডিএক্স, 1 কে ইন্টিগ্রেট করলে কি আসে x আসে X আসে। তাহলে এখানে আসবে হলো কি মাইনাস টাউ, লিমিট কত, লিমিট হলো কি 0 থেকে টি, মাইনাস টি মাইনাস 0 মানে মাইনাস টি। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে পরেরটা করেন। তাহলে এই লিমিটটা খেয়াল করেন, যে লিমিটটা কত, এই লিমিটটা লিখছি হলে কি 0, টি হলে কি 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। এরপরের লিমিটটা কি হবে তাহলে? 3 নম্বর লিমিটটা বলেন। বলেন 3 নম্বর লিমিটটা কি আসবে তাহলে? 0 থেকে কমে চেক করলেন, 1 আর 0 এর মাঝখানে চেক করলেন, এখন কোথায় চেক করবেন? 2 এর এখানে চেক করবেন। এইটাই তো, এটা বলতে কি এতক্ষণ সময় লাগে? স্যার, তাহলে এখন 2 জিরো থেকে চেক করবেন, জিরো তাহলে টি হলে কি এখন 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। ছবিটা বলেন কেমনে আঁকবো? আমি এক্স টাউটা এঁকে দিই, এটা হলে কি আমার এক্স টাউ, এক্স টাউ তো বসে আছে, ওর কোনো পরিবর্তন হবে না, এটা এক্স টাউ, ঠিক আছে, এটা 1 এই জায়গায় 2। তাহলে আমি টিটা কোথায় বসাবো এখন? টিটা কই বসাবো? আরেকটা যে রেক্টেঙ্গল আছে ওয়াইটি, ওয়াই টাউ এর যে ইকুয়েশনটা, ওয়াই 1 আর 2 এর মাঝখানে স্যার। সেটাই তো, 1 আর 2 এর মাঝখানে টি প্লাস 1টা কই বসবে তাহলে? টি প্লাস 1টা কিসের আর কিসের মাঝখানে বসবে? টি প্লাস 1 কি টি এর আগে ছিল না ডান পাশে ছিল না বাম পাশে ছিল? বাম পাশে। বাম পাশে ছিল। 0 আর 1 এর মাঝখানে বসবে। এখন এই দুইটা সিগন্যাল কতটুকু জায়গাতে ওভারল্যাপ করবে আর কোন কোন জায়গাতে 0 হবে বলেন তো? এই এক্স টাউ আর ওয়াই টি মাইনাস টাউ দুইটা সিগন্যাল যে আছে, কোন কোন জায়গাতে এই দুইটা সিগন্যালই আছে? স্যার যে t+1 থেকে t পর্যন্ত স্যার। ঠিক আছে, টি প্লাস 1 থেকে টি পর্যন্ত আছে, তাই না? তাহলে ওইটাই আমার ইন্টিগ্রেশনের লিমিট হবে। তাই এই লিমিটের মধ্যে এক্স টাউ এর ভ্যালু কত? 1, সব জায়গায় 1। আর অপরটার ভ্যালু কত? ওয়াই -1 ডি টাউ। তাহলে আমরা জানি যে মাইনাস ডি টাউকে আমরা যদি ইন্টিগ্রেট করি আমরা পাবো হলে গিয়ে মাইনাস টাউ, আর লিমিট হবে হলে গিয়ে t+1 থেকে টি পর্যন্ত। হয়েছে না? জি স্যার। তাহলে এখানে আসবে হলে গিয়ে টি টি কাটা চলে যাবে, এখানে আসবে হলে গিয়ে -1, 1 হবে। তারপরে এটা আলটিমেটলি 1 হয়ে যাবে নাকি? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। আমরা তো শুধুমাত্র ওয়াই নিয়ে কাজ করব সবসময়, এক্স তো সবসময় অপরিবর্তিত এটা থাকবে। এখন আপনার উপরে, আপনার যদি মনে হয় যে না আমি ওয়াই কে বসায় রাখবো, এক্স কে আমি চালাবো পাস করব, করতে পারেন, আমার কোনো, আপনার রেজাল্ট একই আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জেনারেলি কি করি, যে জিনিসটা ছোট সেটাকে চালাই, কারণ হলে গিয়ে ওইটার ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। বড় একটা জিনিসকে নিয়ে হিসাব করাটা কঠিন, তো যেটা সাইজে ছোট জেনারেলি ওইটা নিয়ে ওটাকে চালানোটাই ইজিয়ার, মানে ওটাকে টি মাইনাস টাউ করাটা ইজিয়ার। ঠিক আছে, তাহলে চটপট তাহলে 4 নম্বর পরের ইটা বলে ফেলেন, পরের রেঞ্জটা কি হবে? So 2 less than 2 less than t less than t less than 3 2 t is greater than 2 আর কি,
আর লেস দেন 3। ঠিক আছে, তাহলে ছবিটা বলেন। তাহলে আমার এটা যদি এক্স টি হয়, তাহলে এই টিটা এখন কোথায় যায় বসবে? 0 থেকে 2 এর, না 1 থেকে 2 এর মধ্যে। কি বলতেছেন? 2 আর 3 এর মাঝে আর কি স্যার। 2 আর 3 এর মাঝে। আর টি প্লাস 1টা এখানে বসবে, তাই না? হ্যাঁ, এখন বলুন তো ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? লিমিট t+1 2 আর এবং t। 3 না, আবার বলেন। 2 2 3 2 আর 3, ঠিক আছে, ধরলাম আপনার কথা সঠিক, ধরলাম আপনার কথা সঠিক। 2 আর 3 এর মধ্যে 2 তে আপনার x ও আছে y ও আছে, 3 তে y আছে, x কি আছে? না, তাহলে এটার এই জায়গায় ইন্টিগ্রেশন 0 আসবে না ফলাফল? তাহলে 0 থেকে t1 তো কোথায় থেকে কোথায় আপনার x ও আছে y ও আছে? এই মাত্রই না বুঝাইলাম। তাহলে স্যার ওই 0 আর t+1। এতটুকু ওভারল্যাপ হইছে। বললাম 0 থেকে t+1, 0 থেকে t+1 এর মধ্যে কি y আছে কোনো? না, না। তাহলে আপনারা আন্দাজে উত্তর t দিতেছেন প্লাস কেন? t+1 to 2 এক্স্যাক্টলি t+1 to 2, এই যে t+1 আর 2 এটার মধ্যে যতটুকু ওভারল্যাপ হইছে। দুইটাই আছে, তাই না? জি তাহলে t+1 থেকে 2 আছে, এখানেও আপনার রেজাল্ট আলটিমেটলি -1ই আসবে, আমরা জানি, তাই না? ডিটাও। তাহলে এখানে আপনার যেটা আলটিমেটলি হবে যে -টাউ, আর এটা লিমিট হলে গিয়ে আপনার t+1 থেকে 2 পর্যন্ত, তাই না? তাহলে আমার রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হলে গিয়ে -2 - t -1। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে হলে গিয়ে -1 - t। বুঝতে পারছেন? এইভাবে কি অঙ্কটা করতে পারবেন? সেইভাবে স্যার কত পর্যন্ত করব স্যার? দেখেন কত পর্যন্ত করবেন। এরপরের লিমিটটা ধরেন, এরপরের লিমিটটা কত হবে? এরপরের লিমিটটা হবে হলে কি t হলে গিয়ে 3 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, ঠিক আছে? তাহলে আবার ছবিটা কি, এখানে 1 এখানে 2, t হলে গিয়ে এখন 3 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, তাহলে টিটা কোথায়? এই জায়গায়, তাই না? হ্যাঁ, t জি প্লাস স্যার। 1টা কোথায় আসবে তখন? এই জায়গায়। তো এখন তো তাহলে সবই 0। এখন সবই 0 না? তো অঙ্কটা কি আর করার দরকার আছে আপনার? অবশ্য তাহলে স্যার 0 পর্যন্ত যাওয়া পর্যন্ত করতে হবে মানে স্যার। এই সাইডে 0 কোথায় আর এই সাইডে 0 কোথায়, এটা বের করে মাঝখানের যে অংশটুকু এটা লিখবেন। আমার মনে হয় অঙ্কটাতে একটু ভুল হয়েছে আমার মনে হয় এইখানে রেজাল্ট 1 - t আসবে না। আপনারা একটু নিজেরা করে দেখেন তো কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, এখানে এই যে এটা যে 3 টি হচ্ছে 3 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, হ্যাঁ, গ্রাফ আঁকালেন, এটা কি ঠিক আছে স্যার? 3 এর থেকে ছোট করে দিলেন টি কে, t কে বললাম t হলে গিয়ে 3 এর থেকে বড়, তাই না? বড় হবে না তাহলে? এই যে t 3 এর থেকে বড় না, এই জায়গায় 3 আর 4 এর মাঝখানে মনে করেন 3.5। t1 তো স্যার এই যে 2 এর এখানে চলে গেল না স্যার? t প্লাস মনে করেন এইটা হলে গিয়ে 3.5, ঠিক আছে? 3.5 তো 3 এর থেকে বড়, জি, তাই না? তাহলে t এই জায়গাতে তো একটা ভুল হয়েছে আমার মনে হয় জিনিসটা t+1 না, এটা t-1 হবে। মানে সব জায়গাতেই এটা মনে হয় t+1 না, t-1 হবে। এটা আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, আপনারা একটু গত ক্লাসের ভিডিওটা দেখেন তো। এটা খুব সম্ভবত t-1 হবে আমার যেটা মনে হইতেছে এখন। t-1 হবে, মানে এখানে যদি 3.5 হয় এখানে তখন হবে 2.5, তাই না? তাহলে এখানে তো t+1 হলে এটা তো আপনি ঠিক বলছেন, এটা তো 3 এর থেকে বড়, মানে 4 এর থেকেও বড় হয়ে যাবে, 4.5 চলে আসবে, তাই না? জি স্যার, আমি এটা বলছি। এখানে এটা আমরা t-1 হবে আমার মনে হইতেছে। আমি কোথাও কোন একটা জায়গায় ভুল করছি তাড়াহুড়াতে। আপনারা এটা গত ক্লাসে দেখেন, গত ক্লাসের অঙ্কটা আমি এই বই দেখে করছিলাম তো, ওইটা ঠিক ছিল। এটা খুব সম্ভবত t-1ই হবে। এটা আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখেন। কিন্তু এমনিতে রেঞ্জ সিলেকশনে আমরা যে 0 থেকে শুরু করে কিভাবে রেঞ্জটা সিলেক্ট করতে হবে এবং কিভাবে ওভারল্যাপটা ক্যালকুলেশন করবেন, এটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমার মনে হয় পারবেন আপনারা, অঙ্কটা ইজি, ঠিক আছে? মানে এর থেকে ইজি অঙ্ক পরীক্ষা দেওয়া যায় না। তো এটা চেষ্টা করেন। আমি তো বাকি সবগুলো বলেই দিলাম। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, এই 3 নম্বর কোশ্চেনটা আপনারা একটু নিজেরা বই দেখে ট্রাই করবেন, ঠিক আছে? বইতে এটার কিছু অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কটা স্যার, ডাইরেক্টলি করে দেওয়া নেই। স্যার এখানে স্যার এই যে ইউ যে আছে মানে 3 নম্বরে, হ্যাঁ, ইউটা বুঝলাম না স্যার, ইউটা কি স্যার? ইউটি এই জিনিসটাকে বলা হয়
এটা আপনাদের স্লাইডে ছিল অল্প একটু করে, এটারে বলা হয় ইউনিট স্টেপ ও ফাংশন। ঠিক আছে, স্টেপ কথাটার অর্থ মানে তো জানেন সিঁড়ি, তাই না? তো হ্যাঁ। ইউনিট স্টেপ ফাংশনে আপনার যদি ইউটি লেখা থাকে, এটার অর্থ হলে গিয়ে এই সিগন্যালটার অরিজিন হলে কি জিরোতে, কারণ টি এর সঙ্গে তো জিরো বাদার কিছু নেই, মনে করেন -0 ধরলেন বা +0 এটাই ধরলেন, এখানে কোনো ডিলে নেই আর কি, কোনো ডিলে নেই, অ্যাডভান্সও নেই, তার মানে এটার অরিজিন হলে কি জিরোতে। ঠিক আছে, অরিজিন হলে কি জিরোতে এবং এটার অ্যামপ্লিটিউড হলে কি ইউনিটি, এই জন্য এটাকে বলা হয় হলে কি ইউনিট ইম্পালস, সরি ইউনিট স্টেপ ফাংশন। তাইলে এটার অ্যামপ্লিটিউড কত হবে 1, এটার অ্যামপ্লিটিউড হবে 1 এবং এটা আজীবন চলতেই থাকবে। তাহলে স্যার 2u তে তো তাহলে স্যার 2 হবে অ্যামপ্লিটিউড। যদি আপনার 2u থাকে, হ্যাঁ তাহলে ঠিক বলছেন, তাহলে এটার অ্যামপ্লিটিউড স্কেলিং আছে এখন একটা, তাই না? তখন আমার এখানে অ্যামপ্লিটিউড হবে 2 এবং যেই পয়েন্টটা থেকে এটা শুরু হবে এটা আজীবন চলতেই থাকবে। যদি আপনার মনে করেন -ut যদি হয়, তাহলে এই 0 থেকে শুরু হবে আর -ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এখন মজার ব্যাপারটা হলে গিয়ে মনে করেন ut একটা আছে হলে কি আপনার ut প্লাস 2ut যদি আমরা করি, ut প্লাস 2ut এমন যদি একটা সিগন্যাল থাকে, এটার অর্থটা কি? এটার অর্থ হলে কি আপনার 0 পয়েন্টে একটা 1 অ্যামপ্লিটিউডের স্টেপ ফাংশন আছে, আবার আরেকটা 2 অ্যামপ্লিটিউডের একটা স্টেপ ফাংশন আছে, তাই না? তাহলে আমরা জি, যদি স্যার। এটা আলটিমেট ফলাফল যদি লিখি তাহলে কি হবে? দুইটা যোগ হয়ে 3 অ্যামপ্লিটিউড হয়ে যাবে না? মানে এখান থেকেও তো আমরা জি, চাইলে স্যার। করতে পারি, আমরা যদি ut কমন নিই তাহলে এখানে আমরা লিখতে পারি না যে 1 + 2, মানে তাহলে মানে আলটিমেটলি স্যার 3 হয়ে গেল। প্লাস থাকলে তো যোগ করতেছি, মাইনাস থাকলে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিবেন। এটা আমি কেন বললাম, মানে এই জিনিসটা আমি কেন বললাম, এটার বলার কারণটা হলো গিয়ে আপনার মনে করেন ut একটা সিগন্যাল আছে, ঠিক আছে, এটার সঙ্গে মনে করেন ut-2 একটা সিগন্যাল আছে। এখন চলেন আমরা সিগন্যাল দুটাকে আঁকাই। সিগন্যাল দুটাকে আঁকালে আমরা দেখবো যে টিউটিটা স্বাভাবিক অরিজিন থেকে শুরু হবে। t-2 যেটা আছে এটা কোথা থেকে শুরু হবে বলুন তো? এটা কি অ্যাডভান্স নাকি ডিলে? এটা এটা ডিলে স্যার স্যার। অ্যাডভান্স। ডিলে। এই জিনিস যদি এখনো ভুল হয় পাস করবেন কেমনে? তো ভাইবাতে জিজ্ঞেস করবো। এটা ডিলে হলে এটা কোথা থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে, তাই না? 2 পরিমাণ ডিলে করছি একটা। এখন আমরা যদি এটা আলটিমেট ফলাফলটা যদি লিখি তাহলে দেখবো যে 0 থেকে 2 পর্যন্ত আমার ফলাফল ইউনিটি থাকবে, তাই না? কিন্তু এই 2 পয়েন্ট থেকে শুরু করে আমার কিন্তু দুইটা সিগন্যাল, এই সিগন্যালেরও 1 আবার এই সিগন্যালেরও 1, তাহলে দুইটা মিলে এখানে 2 হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছেন? এটা হ্যাঁ, বোঝার স্যার, সবচেয়ে বুঝতে সহজ পারছি। উপায় কি? সহজ উপায় হলো কি আপনারা যদি এইভাবে আঁকেন, এইটা মনে করেন ut আঁকলেন, ঠিক আছে, আর এইটা আঁকলেন হলে গিয়ে ut-2। আমি যদি এটা ফলাফলটা করি তাহলে আমরা এই পর্যন্ত যদি যোগ করি, 2 পর্যন্ত যদি যোগ করি দেখবো যে একই রেজাল্ট। কিন্তু 2 এর পর থেকে সব জায়গায় কিন্তু এটারও 1 এটারও 1, তাহলে এই 1 আর এই 1 মিলে তখন 2 হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছেন? এখন কি মনে হয় পারবেন অঙ্কটা করতে? এখন কথা হলো স্যার, এই যে এখানে তো ওই 4টা ভাগ আছে স্যার, এরকম 4টা ভাগ আমরা বাইর করে তারপরে যোগ যোগ করে যোগ দিবেন, করব। হ্যাঁ। 4টা তো না যেই 5টা। জায়গায় আপনি ওভারল্যাপ হবে ওই জায়গার অ্যামপ্লিটিউডটা বাড়ায় দিবেন, আর যেই জায়গায় আপনার ওভারল্যাপের জায়গায় বিয়োগ হয়ে যাবে, মানে পোলারিটিটা বিয়োগ থাকবে, তখন কমাই দিবেন অ্যামপ্লিটিউড। তাহলে স্যার এটা তো স্যার সোজাই স্যার। অঙ্ক তো সোজাই হওয়ার কথা, কঠিন অঙ্ক হইলে তারা আপনাদেরকে দিতাম না। স্যার এখন কথা হলো স্যার, এই যে 1 নম্বরে যে স্যার ওই যে মানে ডেরিভেটিভ কারণ একটা আমি আছে স্যার। একটু আগে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যদি ইউ মাইনাস টি হয় তার মানে হলো কি এই জিনিসটা উল্টা দিকে গেছে, ঠিক আছে, মানে টাইম স্কেলিং হয়েছে স্যার। আর কি। কিন্তু যদি হ্যাঁ। মাইনাস ইউটি হয় এটার মানে কিন্তু এটার মধ্যে অ্যামপ্লিটিউড স্কেলিং হয়েছে অ্যামপ্লিটিউড -1, স্কেলিং। তার মানে এটা নিচে, ঠিক আছে, এটা নিচে, বুঝছেন? তার মানে যদি একটা নিচে আর একটা উপরে হয় তখন কি হবে? একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে না? তখন তো এই স্যার জিনিসটা মাথায় রাখবেন, নাই হয়ে যাবে স্যার। নাই হয়ে যাবে তখন, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আমার মনে হয় অঙ্কটা একদম পানির মতো সহজ। স্যার হ্যাঁ বলেন। একটা নিচে একটা উপরে বলতে একটা মাইনাস ইউটি আর একটা প্লাস ইউটি। হ্যাঁ, একটা মাইনাস ইউটি একটা প্লাস ইউটি, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে না? রিয়েল লাইফেও তো মনে করেন +1 আর -1 যদি লিখি একটা আরেকটা মাইনাসই করে দিবে। যেমন মনে করেন একটা টার্ম আপনাদের এখানে আছে যে আপনার এমন কি ওভারল্যাপ আছে না, এরকম ডাইরেক্ট ওভারল্যাপ নাই, আকার পরে দেখবেন যে ওভারল্যাপ হবে। তো আমি আপনাদেরকে কি সাজেস্ট করব, আপনারা এরকম একটা স্কেল আঁকবেন। এই স্কেলটা কিরকম হবে? বিরাট বড় একটা ওয়াই এক্সিস হবে
এটার মধ্যে আপনি প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা করে এক্স অ্যাক্সিস আঁকবেন। তারপরে কি করবেন, প্রত্যেকটা সিগন্যালকে আলাদা আলাদা করে আঁকবেন। প্রত্যেকটা সিগন্যালকে একই স্কেলে, মানে এখানেও এটার যে 1, এখানেও কিন্তু এটার 1 হইতে হবে, এখানেও কিন্তু এটার 1 হইতে হবে, এখানেও কিন্তু এটার 1 হইতে হবে। এইভাবে আপনারা একই জায়গায় সিগন্যালগুলোকে আঁকবেন। আঁকার পরে তারপরে আপনি এই সবগুলাকে সময় ধরে ধরে যোগ করবেন। মানে 0-তে কত, 1-এ কত, 2-তে কত, 3-তে কত, 4-এ কত বলে যোগ করবেন সবগুলাকে। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। এখন স্যার এই 1 নম্বরে স্যার ওই যে ডেরিভেট যেটা আছে ওটার কি হ্যাঁ, করব স্যার? একদম আমি আগে যে সিস্টেমটা দেখাই দিচ্ছি ওটা দিয়েই করবেন আপনি। ax1t bx2t দিয়ে লিনিয়ারিটি চেক করবেন, তারপরে টাইম ইনভেরিয়েন্স ভেরিয়েন্স চেক করবেন। ওই একদম ওই ডেরিভেট সিস্টেম। মানে dy/dx রাইখেই স্যার? হ্যাঁ, d/dx রাখি। d/dx তো সিম্পলি একটা অপারেটর, তাই না? মানে স্কোয়ার যেমন একটা অপারেটর, রুট ওভার যেমন একটা অপারেটর, d/dx এরকম একটা অপারেটর। এটারে মানে অন্য কিছু হিসেবে ট্রিট করার দরকার নেই আপনার। যেমন মনে করেন d/dx আমরা যদি x প্লাস মনে করেন d/dx লিখে আমরা যদি দুইটা x দিই, মনে করেন d/dx 2x প্লাস x স্কোয়ার, এমন যদি মনে করেন থাকে, এটারে কি আমরা দুই ভাগে লিখতে পারি না? চলে d/dx x 2x প্লাস d/dx x স্কোয়ার, আমরা এই জিনিসটা কিভাবে ভাঙায় লিখতে পারি না? স্যার পারি স্যার। তাহলে আপনি এখন বুঝতেছেন না যে x1 আর bx2 টা কেমনে হবে? স্যার বুঝছি স্যার। বুঝছেন? তারপরে ওখানে টাইম ইনভেরিয়েন্স ভেরিয়েন্স চেক করবেন, তারপরে কজাল নন কজাল চেক করবেন। আপনার ডিউ প্রসেসে অঙ্ক করবেন, ডিউ প্রসেসে অঙ্ক করে আপনার যদি উত্তর না মিলে আমি কোনো জি মার্কস স্যার। কাটবো না, আমি 1 মার্কসও কাটবো না। কিন্তু আপনারা যদি ডিউ প্রসেসে অঙ্ক না করে শুধুমাত্র একটা উত্তর লিখে দেন তাহলে কোনো মার্কস পাবেন না। কিন্তু আপনি যদি ডিউ প্রসেসে করেন, করে যদি উত্তর না মিলাইতে পারেন, মানে কোনো ডিসিশনে না আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু দেখবো যে আপনি ডিউ প্রসেসে অঙ্কটা করছেন নাকি। স্যার ওইটাই 4 আপনার যেটা লিখলেন রেজাল্ট। হ্যাঁ, 4 বলেন। নম্বরে স্যার ওই স্ক্রিন শেয়ার করব আমি স্যার, একটু চিত্র করেন। আঁকছিলাম। স্যার ওই মানে একদম লাস্টে স্যার চিত্রটা কি এরকম হইতে পারে না স্যার? আপনার তো একটু খাতাটা করেন, এই ডান দিকে 90 ডিগ্রি ঘুরান আর কি। আসলে স্যার ঘোরাতে তো পাচ্ছি না স্যার। খাতাটারে ঘুরান, খাতাটাকে ঘুরানো যেতেছে না? আচ্ছা, আমি ছবি তুলছিলাম স্যার। ও, তো কারবাকা করে দেখতে দিতেছে আমার। আচ্ছা, yt সমান সমান xt প্লাস 0.5x t মাইনাস। স্যার আমি ইয়া করছি স্যার, এই ক্যামেরা অন করে দিচ্ছি স্যার। আরে কই গেল? আপনার টি এর আগে মাইনাস কেন আসলো আমি বুঝলাম না। আচ্ছা, ক্যামেরা অন না করতে বলে সমস্যা নেই, আবার ছবিটাই দেখেন। স্যার ছবিটাই দিতে হবে স্যার। হ্যাঁ, আচ্ছা আপনি এখানে যে মাইনাস টি বসেছেন এটার কারণটা কি? 0.5x মাইনাস টি বাই 2, এখানে মাইনাস লিখছেন কেন? অঙ্ক তো মাইনাস ছিল না। মাইনাস ও, এটা মাইনাস না, এটা টি এর কাটাটা দিছেন আর কি মাঝখানে। স্যার ও আচ্ছা, তো আপনি এখানে কি করছেন? মাইনাস এক্সটি তো প্রথমে আমরা বের করে নিছি, তারপরে হ্যাঁ হলো স্যার ওই যে 0.5x এর যেটা ওইটা হলো হ্যাঁ, স্যার দ্বিতীয় চিত্রটা আঁকছি স্যার। তাহলে এখানে টি বাই 2 পরিমাণ হলে কি আপনার ডিলে হয়েছে, তাই না? তো টি বাই 2 জি পরিমাণ স্যার। ডিলে যদি হয় তাহলে -1টা কোথায় চলে যাবে এখন? স্যার ওই -1 এটা স্যার ওই ডিলে করলে স্যার -1/2 আসে স্যার। t
t/2 এর ভ্যালু কত আপনার? t/2 স্যার হাফ আপনার রোল নাম্বার কত? হবে স্যার। জি স্যার, আপনার রোল নাম্বার কত শেষে? আমার স্যার 43 স্যার। 43 যোগ করলে কত হয়? 43 যোগ করলে হয় 7। জি স্যার। 7/2 হলে কি আপনার t এর মান হলে কি 7 আর t/2 হলে কি এখানে 7/2। টি স্যার রোল নাম্বার বসাইতে হবে স্যার? আরে কি অবস্থা, আপনি কোশ্চেন পড়েন নাই পুরোটা? না স্যার। আচ্ছা কোশ্চেন পড়ে আবার করেন, পারবেন করলে তাহলে এখন অনেক ঝামেলা এমনিতে করছেন আপনি। স্যার মানে টি ধরলেই স্যার এমনি স্যার ঠিক আছে কিনা স্যার বলেন, তাহলে তো বুঝবো স্যার। এমনিতে যদি করেন তাহলে এখানে এটা হয় নাই আর কি, আপনার আমি লিমিটটা ধরলাম হয় স্যার নাই। T1 স্যার। ধরলেন t1 হলে হাফ হবে আর কি, তাহলে হাফ পরিমাণ যদি আপনি হ্যাঁ দিলে স্যার, ওই করেন তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে হাফ স্যার হলে ঠিক আছে। সেকেন্ডটা ঠিক আছে স্যার, এই যে 0.25 x সেকেন্ডটা এর জন্য তাহলে যেটা আপনার হবে করছি। হলে 1, তাহলে আপনার -1 এরটা চলে যাবে 0 তে আর 1 এরটা চলে যাবে 2 তে। হ্যাঁ ঠিক আছে, এখন জাস্ট আপনি তারপরে তিনটা স্যার যোগ ওই যে করে দিবেন, ইয়েটা করছি আর কি। হ্যাঁ তিনটাকে যোগ যোগ করে করছি। দিবেন। হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে স্যার বুঝছি স্যার, ঠিক আছে। আপনার রোল নাম্বার দিয়ে করবেন, অঙ্ক অনেক মানে ইজি হবে আর কি। রোল নাম্বারের শেষের ওইটা 2 স্যার ডিজিট টি। যোগ করে দিবেন, লেখা আছে t = a + b। আচ্ছা এটা আমি খেয়াল করিনি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাদের তাহলে লাস্ট ডেট হলে গিয়ে 11 তারিখ, মানে মঙ্গলবার দিন আপনাদের যেদিন ভাইভা, ওই দিন রাতের মধ্যে জমা দিবেন। আর ভাইবার দিন আমাকে এগুলো নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না, যদি কোনো সমস্যা হয় আজকে বা কালকে আমাকে করবেন, মানে 10 তারিখ পর্যন্ত আমাকে গুগল ক্লাসরুমে জানাবেন কোথায় সমস্যা হয়েছে। ঠিক আছে, চুপচাপ হাত গুটায় বসে থাকলে আপনাদেরই নাম্বার কাটা যাবে, আমার কি। স্যার আমাদের ভাইভা কি 11 তারিখ? তাই তো বলতেছে রুটিন, 11 তারিখ 6টার থেকে শুরু। আমি আপনাদেরকে ভাইবার জন্য 6টা গ্রুপে ভাগ করে দিব আপনাদেরকে, আর প্রথম গ্রুপটা কখন জয়েন করবে এটা বলে দিব। প্রথম গ্রুপের একজনের দায়িত্ব হলে গিয়ে দ্বিতীয় গ্রুপকে ডাকা। স্যার আপনার পরীক্ষার টাইম এবং কি আপনি স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দিব আগামীকাল। জি। আর স্যার আমি তো স্যার আপনার ক্লাস করছি হচ্ছে 2টা, তো আমাকে স্যার একটু হেল্প করেন স্যার, আমি যদি ফোন টোন দিই আপনার। আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্লাস ভাইভাতে ইসের কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, মানে ম্যাথ কোনো করতে দেওয়া হবে না, কিন্তু জিজ্ঞেস করা হবে যে অঙ্কগুলা কিভাবে করতে হয়, মানে লিনিয়ার কেমনে বুঝবেন, নন লিনিয়ার কেমনে বুঝবেন, তারপরে হলো কি কনভলিউশন ইন্টিগ্রালটা কেমনে করেন, জি জি, সিস্টেমের যে বেসিক কোশ্চেন। হ্যাঁ সিস্টেমের প্রকারভেদ, সিগন্যালের প্রকারভেদ, কয় প্রকারের সিগন্যাল হতে পারে, কয় প্রকারের সিস্টেম হতে পারে, মিমো কাকে বলে, মিসো কাকে বলে, ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন। যেমন একটা কোশ্চেন সব ভাইভাতেই থাকে যে ইউনিট ইম্পালস ফাংশনের ম্যাগনিটিউড কত, ইউনিট ইম্পালস ফাংশনের ম্যাগনিটিউড কত, এটার এরিয়া কত, ইউনিট এরিয়া তো 1, অ্যামপ্লিটিউড কত, এই যে একদম ঠিক 0 তে অ্যামপ্লিটিউড কত। 1 0 তে স্যার 1 ই স্যার। ঠিক আছে, এটাই বললেন, তাহলে আমার নাম্বার কাটতে সুবিধা হবে। স্যার এখন বললে দেন, এখন তো স্যার পরীক্ষা না স্যার। 0 থেকে ইউনিট ইম্পালস ফাংশনে আমরা ইউনিট ইম্পালস ফাংশন কি বলছিলাম, যেটা ঠাস করে কাজ করে কিন্তু অনেক হয় এটার ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউডটা অলমোস্ট ইনফিনিটি। তো একদম ঠিক 0 তে যদি হিসাব করেন তাহলে এটার অ্যামপ্লিটিউড হলে কি ইনফিনিটি। আর এটা খুব কম সময়ের জন্য কাজ করে, মানে টাইমটা অলমোস্ট 0, মানে যেই সময়টাতে কাজ করতেছে মানে প্রস্থটা অলমোস্ট 0। সো এটার যখন আমরা এরিয়াটা হিসাব করি, মানে ইন্টিগ্রেশন যখন করি, তখন ইন্টিগ্রেশন করে আমরা দেখি যে এটার এরিয়াটা আসে 1। ঠিক আছে, আপনারা যদি স্লাইডগুলো দেখেন, স্লাইডে দেখবেন এটা আছে, এটার এরিয়া সবসময় আসে 1। এটার উপর ভিত্তি করে আমরা ইউনিট ইম্পালস ফাংশনের বেশ কয়েকটা প্রপার্টি বের করছি। একটা প্রপার্টি আছে স্যাম্পলিং প্রপার্টি, শিফটিং প্রপার্টি, স্কেলিং প্রপার্টি। এই প্রপার্টিগুলো আপনাদের জানা থাকা লাগবে, যে এক্সটির সঙ্গে আমি যদি একটা ইউনিট ইম্পালস ফাংশনকে গুণ করি এর ফলাফল কি হবে, এক্সটির সঙ্গে যদি একটা ইউনিট ইম্পালস ফাংশনের গুণ করে তারপরে ওইটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি ওটার ফলাফল কি আসবে, বুঝতে পারছেন? জি স্যার। স্লাইডে দেখবেন, স্লাইডে সব দেওয়া আছে এগুলি, ভালো করে স্টাডি করে আসবেন যাতে আপনাদের ইমপ্রেশন ভালো থাকে। জি স্যার, আপনি একটু ভাইবা সহজ করেন স্যার। সহজ আর কি করবো, যেটা বললাম ওর মধ্যে থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড মতো কোশ্চেন। চেষ্টা করব, আপনি একটু আপনার দিক থেকে। হ্যাঁ ঠিক আছে, আপনারাও একটু ভালো করে পড়েছেন, যে লিনিয়ারিটি, কজালিটি, টাইম ভেরিয়েন্স, টাইম ইনভেরিয়েন্স, মেমোরি, মেমোরিলেস, এরপরে ভাইবা কনভলিউশন। কি গ্রুপ ওয়াইজ ধর? ভাইবা দুজন দুজন করে ধরবো, 5 জনকে একসাথে ডাকবো, 2 জনের ভাইবা নিব, আর বাকি 3 জনকে হলে কি আপনার ইসে রাখবো, ওয়েটিং রুমে রাখবো, 5 জন বা 6 জন আর কি,
ওয়েটিং রুমে রাখবো, তারপর দুজন চলে যাওয়ার পরে বাকি দুজনকে ডাকবো। বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের, এক একজনের ভাইবা হইতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। স্যার এত সময়? বলেন। 5 মিনিট সময় নেবেন স্যার একজনের? না পারলে তো বেশি বেশি হয়ে যেতেছে না কম হয়ে যেতেছে? স্যার বেশিই তো হয়ে যায়, বেশি তো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 3টা কোশ্চেন করে জিজ্ঞেস করবো সবাইকে, ঠিক আছে? আপনি যদি 1 মিনিট কোশ্চেন করেন স্যার, 1 মিনিটের আনসার দিতে পারবো না সন্দেহ আছে। সন্দেহ দূর করেন, সময় আছে তো, 3-4 দিন সময় আছে, সন্দেহ দূর করেন। স্যার যত সহজ পারেন স্যার, সহজ করে ধরেন স্যার। আচ্ছা স্যার অ্যাসাইনমেন্ট গুলো তো থেকে গিয়ে জিজ্ঞাসা করবেন? অ্যাসাইনমেন্ট থেকে তো জিজ্ঞাসা করবে। এখন আপনাকে যদি আমি কোশ্চেন জিজ্ঞেস করি, সবই তো অ্যাসাইনমেন্টের মধ্যে করছেন আপনারা, শিফটিং, স্কেলিং, লিনিয়ারিটি, এগুলো সব করছেন না অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্ট করলে তো অ্যাসাইনমেন্ট আর মিড মানে পুরোটা ওইটা সহ করলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে মিঠুনকে জানাবেন, আর মিঠুন আমাকে কল করে, যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে ক্লাসের সবার, মিঠুন আমাকে জানাবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের লাস্ট ডেটটা কবে দিয়েছেন স্যার? 11 তারিখ, যেদিন ভাইবা ওই দিন, মঙ্গলবার রাত্রে লাস্ট ডেট। ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। স্যার আমাদের জি স্যার।